আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই একটু আমাকে জানাবা আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? সবাই একটু জানাও আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? তো তোমরা কেমন আছো জানাও। সবার সাথে আবার দেখা হচ্ছে। গত ক্লাসের পর আবার চলে আসছি আজকে। আচ্ছা, দোলা সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আচ্ছা, আমরা হচ্ছে অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। দেখো, আমাদের গত ক্লাসে আমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যত কোশ্চেন ছিল সবগুলো হচ্ছে আমরা সলভ করছি এবং আমাদের কোশ্চেন অ্যানালাইসিসও হয়েছে। যেমন পাশাপাশি আর কি হয়েছে, আমাদের কোশ্চেনের প্র্যাকটিস হয়েছে, কোশ্চেনের কনসেপ্ট শেখা হয়েছে, আরো যত যা দরকার তোমার হচ্ছে এই যে শর্ট টাইমে রিভিশনের জন্য সবকিছুই আমাদের কিন্তু হয়ে গেছে। এরপরে তোমাদের কাজ হচ্ছে এই ক্লাসগুলো করে এই ক্লাসের থেকে তোমরা যেই সব জিনিসপত্র শিখতে পারো এই জিনিসগুলো হচ্ছে পরবর্তীতে প্র্যাকটিস করা এবং এই ক্লাসে যেই ধরনের কোশ্চেন হচ্ছে আমি সলভ করে দেই এই টাইপের কোশ্চেন গুলাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পরবর্তীতে রিভাইজ দেওয়া। ঠিক আছে? তো আমি গতকালকে বলছি, আজকে আবারও বলতেছি যে তুমি যদি এই ক্লাসগুলা এই যে এই কোশ্চেন গুলা আহ এগুলা যদি আচ্ছা, একজন বলতেছে ভাইয়া সাউন্ড কম। সাউন্ড কম। সাউন্ড তো আসতেছে ভাইয়া। একটু তোমরা একটু সাউন্ড বাড়ায় নাও। এই যে সাউন্ড তো আসতেছে। ওকে। তো তোমরা একটু সাউন্ড বাড়ায় নাও তাহলেই হবে। আচ্ছা, তো যেটা সাউন্ড নাই। ওয়েট। সাউন্ড তো আছে। আমি তো এখানে সাউন্ড শুনতে পাচ্ছি ভাইয়া। তোমরা একটু আবার একটু চেক দাও, সাউন্ড নিয়ে খুব একটা সমস্যা হচ্ছে না। আচ্ছা, মীর তাহরিমা সুলতানা ও হচ্ছে আমার কাজিন, ছোট বোন। ও হচ্ছে লাইভে আছে আজকে ক্লাসে। তাহরিমা তুমি কেমন আছো বলো? আচ্ছা, আমরা হচ্ছে ক্লাসটা বেশিক্ষণ লেট করব না, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে? তো আমাদের আজকের টপিক হচ্ছে ফিজিক্সের সেকেন্ড পেপারের মেইনলি তোমাদের শর্ট সিলেবাসে যেই চ্যাপ্টার গুলো আছে এগুলো হচ্ছে ভালো মতো কমপ্লিট করা। আর এরপর হচ্ছে আমাদের পেজ থেকে মেসন থেকে কিন্তু অলরেডি তোমাদের জন্য আগামীকাল একটা লাইভ আছে, যেখানে আমরা হচ্ছে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যেই সব জিনিস পড়তে হবে বা যেই সব জিনিসপত্র আছে সিলেবাসের বাইরে, এই সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলা নিয়ে আমরা হচ্ছে একটু পড়াশোনা করব। তো যদি সিলেবাসের বাইরে থেকে কোনো কোশ্চেন আসে সেখান থেকে যেন তোমরা কমন পাও, বাইরের টপিক গুলা নিয়ে খুব বেশি প্যারা যেন না খেতে হয়। বুঝতে পারছো? ওকে, অনেকে বলতেছো সাউন্ড অনেক কম। আচ্ছা, সাউন্ড যদি অনেক কম হয় তাহলে আমি একটু ওয়েট, আমি একটু মাইক্রোফোনটা চেঞ্জ করি। মনে হচ্ছে যে চেঞ্জই করা উচিত। আচ্ছা, আশা করি আগের চেয়ে সাউন্ড এখন বেশি আসার কথা। যদি বেশি আসে তাহলে হচ্ছে আমি এই যে দুইটা দিয়েই রেকর্ড করব, যাতে সাউন্ড ঠিকঠাক আসে। এখন আমাকে বলো সাউন্ড ঠিকঠাক আসছে কিনা। সাউন্ড যদি অনেক আশা করি এখন সাউন্ড নিয়ে খুব একটা সমস্যা হবে না। তো চলো আমরা হচ্ছে পড়াশোনা শুরু করে দেই নাকি? আশা করি এখন 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 ভালো আসতেছে। আমরা হচ্ছে আর হচ্ছে সাউন্ডের দিকে মনোযোগ না দিই, আমরা হচ্ছে পড়ায় চলে যাই। আমাদের আজকের পড়া হচ্ছে দেখো, সেকেন্ড পেপার শুরু হয় হচ্ছে তোমাদের তাপগতিবিদ্যা দিয়ে। আমরা হচ্ছে তাপগতিবিদ্যা দিয়ে শুরু করব এবং হচ্ছে একদম সিরিয়ালি লাস্ট পর্যন্ত যাব। কোশ্চেন গুলো সিরিয়ালি সাজানো আছে। আমরা যখন তাপগতিবিদ্যা পড়বো, তাপগতিবিদ্যার জন্য চট্টগ্রামের জন্য ইম্পর্টেন্ট সবগুলো প্রশ্ন সলভ করব। এরপরে ধাপে 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 আমরা হচ্ছে পরের ইয়াগুলাতে যাব। ঠিক আছে? তো যারা ক্লাসে আছো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দিবা। কারণ আজকে যেটা আমি দেখতেছি গত ক্লাসের চেয়ে তোমাদের অ্যাটেন্ডেন্স অনেক কম।
এবং এটা হচ্ছে খুবই হতাশার। আমি কিন্তু আশা করেছিলাম যে গতকাল যা অ্যাটেন্ডেন্স ছিল বা যতজন তোমরা প্রেজেন্ট ছিল ক্লাসে, আজকে তার দ্বিগুণ হবে। এরকম কিন্তু হচ্ছে না। সমস্যা নাই, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? তো আমাদের শুরুটা হয় হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা দিয়ে। তো তাপগতিবিদ্যায় কোশ্চেন গুলো একটু ঠিকঠাক দেখা যায় কিনা আমাকে একটু জানাবা প্রথমে। হয়ে থাকলে আমি হচ্ছে তোমাদের আহ আচ্ছা, হাসিবুল হচ্ছে জানাইছে যে ও ও ও ক্লাস করতো। তো হাসিবুল, কেমন আছো তুমি? হাসিবুল, তুমি তুমি এখন কোথায়, কোন ভার্সিটিতে আছো একটু জানাই দাও। ওকে, চলো শুরু করা যাক। দেখো, বলছে তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছিল। এই যে কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছিল, এটা তোমরা সবাই জানো। দেখো, অনেকবার অনেক ভার্সিটিতে আসছে। কোশ্চেনটা কিন্তু প্রত্যেক ভার্সিটিতেই বারবার আসে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে তাপগতিবিদ্যার ০তম সূত্র। কোন সূত্র দিয়ে কি বুঝায়, কোন সূত্রের ব্যবহারিক জায়গাটা কি, এগুলা কিন্তু একটু ইম্পর্টেন্ট বুঝা। তো এগুলা কিন্তু তোমরা শিখে নিবা, ঠিক আছে? তো আমরা হচ্ছে, তো এটা হচ্ছে ০তম সূত্র। এরপর হচ্ছে প্রথম সূত্র দিয়ে কি আসছে, দ্বিতীয় সূত্রের কাজ কি, তৃতীয় সূত্রের কাজ কি, বা তৃতীয় সূত্র আদৌ আসছে কিনা, এইসব ব্যাপার তোমাদের কিন্তু একটু ক্লিয়ারলি জানতে হবে। এগুলো একটু দেখে নিবা। আচ্ছা, এরপর বলছে পানির হিমাঙ্ক কত। কি বলছে? পানির হিমাঙ্ক কত? আচ্ছা, পানির হিমাঙ্ক বলতে আমরা কি বোঝাচ্ছি? যে পানির হিমাঙ্ক বলতে বোঝাচ্ছি যে হিম মানে কি? হিম মানে কি? হিম মানে হচ্ছে, আচ্ছা, হাসিবুল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আছে। ওকে। তো হিম মানে কি? হিম মানে কি? আচ্ছা, এটা 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 একটু জানার দরকার তোমাদের। হিম মানে কি বরফ নাকি বাষ্প? বলো। আমরা বলি না হিম, একদম গা হিম করা ঠান্ডা বা ইয়া, তার মানে হচ্ছে কি এটা বরফ বিন্দু, তাই না? তো বরফ বিন্দু যদি হয়, তার মানে এটা বোঝাচ্ছে বরফ বিন্দু কত। তো বরফ বিন্দু কত হবে? 0°C। তো পানির যদি বরফ বিন্দু 0°C হয়, 0°C আমাদের ফারেনহাইটে কত, এটা একটু জানতে হবে। তো মনে রাখবা, ফারেনহাইট আর হচ্ছে আহ এই যে সেলসিয়াসের যে সম্পর্কটা, সেখানে এই যে 32 একটা সংখ্যা আছে। এই 32 দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে যে 32 দিয়ে সেলসিয়াসের জিরো শুরু হয়। ঠিক আছে? তার মানে আমাদের 0 ডিগ্রি মানে হচ্ছে 32 ডিগ্রি, 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 32। তোমরা যারা আগে অ্যান্সার দিচ্ছ, তোমরা তো সেরা সেরা সেরা। ওকে। হ্যাঁ, তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ সহজেই, তোমরা সবাই পারো। আচ্ছা, এরপরেরটাতে কোশ্চেনটাতে যাই আমরা, ঠিক আছে? এরপরের কোশ্চেনটাতে যাই। বলছে কোন কঠিন অবস্থা থেকে, বলছে কোন বস্তুর কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় না যেয়ে যদি সরাসরি বাষ্পীয় অবস্থায় রূপান্তর করা হয়, এই পদ্ধতিটাকে আমরা কি বলি? এটা কি আমার বলে দিতে হবে? এটাকে আমাকে বলো দেখি তোমরা সবাই, এটার অ্যান্সার কি হবে? ৩ নাম্বার অ্যান্সার কি? ৩ নাম্বার অ্যান্সারটা একটু দেখি, সবাই জানাও। এগুলো তো আসলে একদম খুব সম্ভবত 9-10 এর পোলাপানও এগুলো পারে, তাই না? এগুলো নিয়ে খুব বেশি সমস্যা হবে না। আচ্ছা, ৩-এর সি অ্যান্সার দিছে। হ্যাঁ, এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। যখন যখন এখানে দেখো প্রত্যেকটা কিছু প্রক্রিয়া আছে। ঘনীভবন, ঘনীভবন মানে হচ্ছে কোন একটা বাষ্প, সেটাকে তুমি হচ্ছে তরলে রূপান্তরিত করলা বা কঠিন করলা, বা তরলে রূপান্তরিত করা মানে হচ্ছে উল্টা অবস্থায় নিয়ে আসা, সেটাকে বলে ঘনীভবন। বাষ্পীভবন মানে হচ্ছে কোন একটা তরল আছে, সেটাকে সরাসরি বাষ্পে রূপান্তরিত করা, বা অল্প সময়, সেটা হচ্ছে বাষ্পীভবন। ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতন মানে হচ্ছে তুমি কি করবা, কোন একটা কঠিন পদার্থ আছে যেটা হচ্ছে তরল হবে না, কিন্তু কঠিন থেকেই সরাসরি বাষ্প হয়ে যাবে। তো তখন আমরা সেটাকে বলি হচ্ছে ঊর্ধ্বপাতন। তাহলে এটার রেজাল্ট হচ্ছে ঊর্ধ্বপাতন। এরপরে কোশ্চেনে যাই। দেখো, বলছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটি? তো আমাকে একটু জানাও দেখি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটি? এটা কি তোমরা সবাই জানো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটি? 4-এর এ নাম্বার অ্যান্সার দিয়ে দিছে। আচ্ছা, 4-এর এ নাম্বার অ্যান্সার, এটা কি কোনটা অ্যান্সার হবে? আচ্ছা, এটা সবাই মনে রাখবা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে যে শক্তি, এই যে তাপ শক্তি বা শক্তি, এগুলো কখনো অপচয় হয় না, বিভিন্ন মাধ্যমে হচ্ছে রূপান্তরিত হয়ে যায়। আলটিমেটলি কথার আহ, মূল ভিত্তিটা কিন্তু সেম, এটাই, তাই না? তো নর্মালি আমি হচ্ছে এখানের বেসিকটা একটু তোমাদের দেখাই। আহ, এই যে 1 নাম্বার বা প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসলে এটা বলে যে তুমি কোন একটা পদার্থতে, আমি ধরলাম কোন একটা পদার্থ এটা, এটার মধ্যে তুমি যদি বাইরে থেকে যদি তাপ দাও, তাপ হচ্ছে কিউ, ঠিক আছে? তো তুমি তাপ যদি দাও এখানে, তাপ দিলে কি হবে? তাপ দেওয়ার পর
হতে পারে এই তাপটা যেহেতু শক্তি, তো তাপ শক্তির কারণে এর ভিতরে কিছু পরিমাণ শক্তি খরচ হবে। এর ভিতরে যে অভ্যন্তরীণ যে অণুগুলা আছে, অণুগুলার মধ্যে আহ এই যে অণুগুলার হচ্ছে তাদের মধ্যে মধ্যবর্তী গতিশক্তি বেড়ে যাবে, তাদের নাড়াচাড়া বেড়ে যাবে, তাপ শক্তি বেড়ে সরি তাপমাত্রা বেড়ে যাবে। তার মানে একটা শক্তি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে ব্যবহৃত হবে, আর কিছু পরিমাণ শক্তি ইউজ হবে তুমি যেই কাজে ইউজ করতেছো। হতে পারে যে তুমি এটাকে হচ্ছে প্রেসার দিয়ে ছোট করতেছো, বা এটাকে তুমি হচ্ছে বড় করতেছো। তুমি যেই কাজই করো না কেন, এই যে শক্তিটা ইউজ করলা, সেই শক্তিটা কি হচ্ছে, একটা হচ্ছে আহ অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হচ্ছে, আরেকটা কোথায় খুব খরচ হচ্ছে, আরেকটা খরচ হচ্ছে তোমার কৃত কাজ বা কাজ রূপান্তরে। ঠিক আছে, তার মানে দুইটা অংশে ব্যয় হবে। তার মানে আলটিমেটলি তুমি এই যে কিউ যতটুকু দিবা, এটা কার সমান হবে, ইউ প্লাস আমাদের যেই ডাব্লিউ আছে সেটার সমান হবে। আর যেহেতু আমরা হচ্ছে কাজটা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে সবসময় কি বলে ধ্রুবক আকারে দেই না, কাজের আহ, দেওয়ার মধ্যে হচ্ছে মানের ছোট বড় তারতম্য থাকতে পারে। তো এই কারণে আমরা হচ্ছে এই তারতম্যের ঝামেলা এড়াইতে আমরা হচ্ছে এখানে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে মানগুলা হিসাব করি। এবং সূক্ষ্ম মান হিসাব করতে গেলে তখন আছে হচ্ছে ডি, এই যে ডি, এই যে ডি। ঠিক আছে, তার মানে হচ্ছে ডি কিউ ইকুয়াল হচ্ছে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তার মানে কি বুঝতে পারছো, এই যে এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এবং এখানে এটা কি, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে, আর এটা হচ্ছে কৃত কাজ। ঠিক আছে, আর এখানে এই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন মানেই হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন এটা কিন্তু বুঝতে হবে, তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। এরপরের কোশ্চেন বলছে যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 212 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি হলে, 212 ডিগ্রি মানে হচ্ছে আহ এটা কি হবে, 212 ফারেনহাইট, তাই না? 212 ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এর মান কত? কি বলছে, ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে তোমার সম্পর্কটা জানতে হবে। এই জন্য আমাদের হচ্ছে একটা সূত্র আছে যে বিভিন্ন স্কেলে তাপমাত্রার রূপান্তরের যে মান, এই বিভিন্ন স্কেলে তাপমাত্রার রূপান্তর আমরা আসলে কিভাবে হিসাব করি। তো বিভিন্ন স্কেলে তাপমাত্রা যখন তুমি রূপান্তর করবা, তখন জিনিসটা হবে এরকম যে আমাদের সূত্রটা কি, এই যে টি বাই 5, সরি আচ্ছা টি না কে দিয়ে লিখবো, আচ্ছা কে দিয়ে লিখি, কে বাই 5f - 32/9। আরেকটা হচ্ছে কি, আমাদের হচ্ছে টিসি বাই হচ্ছে 5। ঠিক আছে, এই যে এই সূত্রটায় হচ্ছে তোমাদের তাপমাত্রা পরিবর্তনে একটা স্কেল থেকে আরেকটা স্কেলে মান কতটুকু চেঞ্জ হয়, এই সূত্র দিয়ে কিন্তু তুমি সহজে বের করতে পারবা, তাই না? ঠিক আছে কিনা বলো তো, আমি কি সূত্রে কোনো ঝামেলা করছি? পাঁচের অ্যান্সার হচ্ছে অনেকেই দিয়ে দিছে, পাঁচের হচ্ছে ডি নাম্বার অ্যান্সার, পাঁচের ডি নাম্বার অ্যান্সার দিয়ে দিছে। পাঁচের অ্যান্সার হচ্ছে ডি। অন্যরা অ্যান্সার দাও, বারবার হচ্ছে দোলাই অ্যান্সার দিচ্ছে, তোমরা তো হচ্ছে অ্যান্সার পরে দিচ্ছ, সবাই একটু আগে আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, দেখি তোমরা আসলে কেমন পারো। দিয়ামণি বলছে অ্যান্সার বি, পাঁচের বি, পাঁচের বি 100 ডিগ্রি। আচ্ছা, আমরা হচ্ছে একটু আহ সলভ করি। দেখো, বলছে কি 212 ডিগ্রি ফারেনহাইট, আমাদের সূত্র কি, এই যে আমরা বলছি কি টিসি বাই হচ্ছে কত, টিসি বাই 5 ইকুয়াল হচ্ছে f - 32/9। আমাদের বের করতে হবে কি, এই যে টিসি এর মান, টিসি এর মান যদি বের করি তাহলে টিসি ইকুয়াল কত, এফ সরি 5f মাইনাস 5 × 10 থাকলে 1, 3 5 15 আর 1 16, তাই না? তাহলে টিসি যদি এখান থেকে আবার বের হয় কত আসবে, 5 ইন্টু এটা, 5 ইন্টু এটা, যদিও হচ্ছে 5টা হচ্ছে কমন, তার মানে হচ্ছে 212 থেকে, 212 থেকে তুমি যদি 32 বাদ দাও থাকে হচ্ছে 180। এবং 180 কে আমার কি দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। এবং এই টোটালটাকে আবার 9 দিয়ে ভাগ করতে হয়, 9 দিয়ে ভাগ করতে হয়। এই যে 9
এটার মধ্যে যাই হচ্ছে 2 বার, তাহলে থাকে 20, 5 20 100। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা চিট কোড বলি, সেটা হচ্ছে তোমরা এই যে স্কেল রিলেটেড কিছু জিনিসপত্র আছে যে প্রশ্নগুলো বারবার আসে, বিভিন্ন সালে আসে। কি 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 ধরনের কোশ্চেন বলে যে হচ্ছে ফারেনহাইট স্কেলে যেটা এই যে 212 ডিগ্রি ফারেনহাইট যেটা, সেটা যে সেলসিয়াসে 100 ডিগ্রি, এটা তুমি মুখস্থ রাখবা। এরপরে হচ্ছে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মান কখন সমান হয়, ওই যে 40 ডিগ্রিতে 40 যে দুইটাই সমান হয়, এগুলো তুমি মুখস্থ রাখবা। একটা আরেকটার দ্বিগুণ কখন হয়, 160 হয়, ওই জিনিসগুলা মুখস্থ রাখবা। তাহলে কি হবে, পরীক্ষা হলে গিয়ে তোমার এই মানগুলা হিসাব করে আর বের করতে হবে না, তুমি সরাসরি কি করতে পারবা, অ্যান্সার তুমি মুখস্থ যেহেতু জানো বসাই দিতে পারবে। এবং মনে রাখবা, স্কেল রিলেটেড যখন একটা কোশ্চেন দিবে, কখনোই মানে বিশেষ করে চট্টগ্রামে এটা কখনোই করবে না যে হচ্ছে নতুন কোন একটা মান দিবে যেটা তোমার হিসাব করে বের করতে হবে। এমন মানই দিবে যেটা তুমি আগে থেকেই জানো এবং বারবার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসে। দ্বিগুণ, সমান, তারপরে হচ্ছে তারপর প্রত্যেকটা স্কেলের সমান সমান কত হয় এটা তুমি জেনে রাখবা। ফারেনহাইট স্কেল আর হচ্ছে কেলভিন স্কেলেরটা কত হয়, 574 যেটা, এটাও তোমার জানা থাকতে হবে। এই টাইপের মানগুলা মুখস্থ রাখবা যাতে পরীক্ষা হলে সরাসরি ইনস্ট্যান্ট ইউজ করতে পারো। ঠিক আছে? কারণ এগুলো আসলে পরীক্ষায় আহ আহ, তুমি হচ্ছে সলভ করে যতটুকু সময় নষ্ট করবা, এই সময় আরেকটা ম্যাথ সলভ করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, হাসিবুল আসলে 70 মার্ক পেয়েও কৃষিতে আসলে চান্স পায় নাই। জিপিএ সম্পর্কে কোনো পদক্ষেপ নিলে দ্বিতীয়বার বাকৃবির জন্য নিজেকে গোছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা হাসিব, আমরা আসলে আমাদের দিক থেকে চেষ্টা করতেছি। এখন স্যাররা আসলে আমাদের কথায় তো আসলে ওনারা চলেন না, ওনারা আসলে নিজেদের মতো করে ওনাদের যেটা ভালো মনে হয় সেই সিদ্ধান্তটাই নেবেন। আমরা জাস্ট আসলে ওনাদেরকে ইনফর্ম করতে পারি জিনিসগুলা। আচ্ছা, এরপরে কোশ্চেনে আমরা আসি। এরপর বলছে কি, একটি কক্ষে গরম পানিপূর্ণ একটি পাত্র রাখা হলো, ভালো কথা। এটি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 75 ডিগ্রিতে শীতল হতে এ সেকেন্ড, 75 ডিগ্রি থেকে 70 ডিগ্রি শীতল হতে বি সেকেন্ড, এবং 70 ডিগ্রি থেকে 65 ডিগ্রিতে শীতল হতে সি সেকেন্ড সময় লাগলো। আচ্ছা, বলছে নিচের কোন রাশিটি সঠিক, নিচের কোন রাশিটি সঠিক। আচ্ছা, তোমরা একটু জানাও যারা হচ্ছে আহ আসো, আমি একটু 6 নম্বরের অ্যান্সারটা তোমাদের থেকে জানতে চাই। এখানে কি সবগুলা কি অ্যান্সার সমান হবে কি না, অ্যান্সারটা আমাকে দাও। ঠিক আছে, বলো, বলো এটার অ্যান্সার কি হবে। 6 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার অ্যান্সারটা দেখি কে দিতে পারো। 6 নাম্বার অ্যান্সার কেউ তো দাও ভাই। আচ্ছা, আমার মনে হয় তোমাদের একটু কনফিউশন হচ্ছে যে আসলে এটার অ্যান্সার কি হবে। অনেকেই হচ্ছে দিচ্ছে, একজন বলছে বি নাম্বার, বি হবে অ্যান্সার, একজন বলছে এ হবে, দোলা বলছে অ্যান্সার হবে এ। এটার সঠিক অ্যান্সার হচ্ছে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ঠিক আছে, সঠিক অ্যান্সার এ নাম্বারটা। কিভাবে, এই যে এখানে দেখতেছো এ লেস দেন বি লেস দেন সি, মানে হচ্ছে তুমি যখন যখন তোমার তাপমাত্রা বেশি থাকবে তখন সেটা ওইখান থেকে তাপমাত্রা কমে আসার সময়টা হচ্ছে কম। কেন কম, কেন কম, এটার বুঝতে হলে তোমার যেটা বুঝতে হবে, দেখো তুমি তুমি যে বায়ুতে আছো, মানে যেই এনভায়রনমেন্টে তুমি অবস্থান করতেছো, সেটার নর্মাল টেম্পারেচার হচ্ছে, আমরা বলি বা কক্ষ তাপমাত্রা বলি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 25 ডিগ্রি সেলসিয়াস। এখন কি করলো, 80 ডিগ্রি থেকে 75-এ নামতেছে, মানে প্রথমে তাপমাত্রা ছিল 80, দ্বিতীয় অবস্থায় তাপমাত্রা 75, তৃতীয় অবস্থায় 75, 70, তাই না? তুমি এইভাবে চিন্তা না করে তুমি হচ্ছে জিনিসটা এইভাবে চিন্তা করো যে তোমার তাপমাত্রা আছে তিন, ঠিক আছে? একটা হচ্ছে 30, একটা 25, একটা হচ্ছে আহ 20। ঠিক আছে, এখন আবার বলো, তাপমাত্রা যখন তোমার বায়ুর তাপমাত্রা বা তোমার এনভায়রনমেন্টের তাপমাত্রা হচ্ছে 25, তখন এখান থেকে তাপমাত্রা আসলে কিভাবে কি হবে, অবশ্যই এই 30 থেকে কমবে। এই 25 আর এই 25 যেহেতু সেম, এটা কি কমবে না? আবার এটার তাপমাত্রা যেহেতু 20-এ আছে, এটা এটা কি হবে, তাপমাত্রা কিছু বাড়বে, বেড়ে 25-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে বা 25 হবে। ঠিক আছে, তো তাহলে তুমি কি জিনিসটা বুঝতেছো আশা করি। যখন 25-এর সমান হচ্ছে তখন তাপমাত্রার কোনো চেঞ্জ হচ্ছে না, যখন তার চেয়ে বেশি তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তার মানে তাপমাত্রা যদি এর চেয়েও বেশি হয় তাহলে সেটা আহ এই যে আগের তাপমাত্রায় ফিরে আসতে আরো কম সময় লাগবে, তাই না? তো এই জন্য তুমি তাপমাত্রা যত বাড়াবা সেখান থেকে এই যে তাপমাত্রা কমার যে হার, তাপমাত্রা কমার যে হার সেটা বেশি হবে। আর কমার হার বেশি মানা হচ্ছে বেশি উম, দ্রুত কমা মানে হচ্ছে তার হচ্ছে খুবই অল্প সময়ে
তাপমাত্রাটা কমে যাবে, ঠিক আছে? এই জন্য আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এ নাম্বার, মানে প্রথমের যে সময়টা লাগবে সেটা কম, তার থেকে আস্তে আস্তে সময়টা বাড়তে থাকবে। ওকে, আমরা এরপরের কোশ্চেনে যাই। এরপরের কোশ্চেন বলছে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে ওই মান কত? এটা কত আমার হচ্ছে বলে দিতে হবে না, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, এরপরেরটাতে আমরা যাই। এরপরেরটা বলছে যে 1 ক্যালোরি তাপ সম্পূর্ণ কাজে রূপান্তরিত হলে কি পরিমাণ কাজ সম্পন্ন করতে হয়? কি পরিমাণ কাজ তোমরা সবাই জানো? 4.2 জুল। আচ্ছা, এখন পর্যন্ত যতগুলা কোশ্চেন দেখছো সবগুলাই কি মোটামুটি থিওরিটিক্যাল মনে হয়েছে, তাই না? থিওরিটিক্যাল কেন? অ্যাকচুয়ালি চট্টগ্রামে যেটা হয় যে বেশিরভাগই আসলে থিওরিটিক্যাল কোশ্চেন দেওয়ার চেষ্টা করে। এর বাইরেও যদি দুই একটা কোশ্চেন দেয় সেটা আসলে তোমাদের জানা যে কনসেপ্ট আছে সেই সব জায়গা থেকেই দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাই চট্টগ্রামের কোশ্চেন যে কঠিন হবে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। কোশ্চেন কঠিন হবে না, আশা করি কোশ্চেন ইজি হবে। ওইখান থেকে জাস্ট তোমাদের এই যে কিছু কিছু ব্যতিক্রম ধর্মী টাইপের কোশ্চেন দিবে, যেগুলোর বেসিক তুমি জানো কিন্তু ওইভাবে হয়তো প্র্যাকটিস করা হয় না, ঠিক আছে? তো ওগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা যাই। এরপরের কোশ্চেনটা হচ্ছে আহ 101 ইন্টু 10⁵ প্যাসকেল মানে কি? এটা 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 আসলে কতটুকু? 1 অ্যাটমসফিয়ার না? আচ্ছা, স্থির চাপের কোন আদর্শ গ্যাসের আয়তন বলছে কি 0.04 ঘনমিটার থেকে প্রসারিত হয়ে 0.05 ঘনমিটার হলো। বহিস্থ কাজের পরিমাণ কত? বহিস্থ কাজের পরিমাণ কত? কি বলছে? বহিস্থ কাজের পরিমাণ। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কি করছে, তোমার আয়তন এত থেকে এততে নিয়ে গেছো। আচ্ছা, আমরা জানি যে আমাদের এই যে কাজের যে আহ, পরিমাণ আমরা যদি কিভাবে বের করব, যেহেতু এখানে তো স্থির চাপ, তো স্থির চাপে আমাদের ডাব্লিউ একক ইকুয়াল যেন কি হয়? পি ডিভি, তাই না? পি ডিভি, যেখানে এই ভিটা হচ্ছে চেঞ্জ হয়, তো এখানে যেহেতু ভি চেঞ্জ হয়েছে আমরা এখানে দিয়ে দিব। তো পি হচ্ছে, পি এর মান কত? পি এর মান হচ্ছে 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল ইন্টু, আচ্ছা, ইন্টু হচ্ছে এই যে এত ঘনমিটার থেকে এত ঘনমিটার হলো, এখানে হচ্ছে তাহলে আমার কি দিতে হবে? 0.04 থেকে 0.5 হয়েছে, তার মানে আমার পরিবর্তনটা দিতে হবে 0.05 মাইনাস 0.04, এখানে তার মানে কত? 1.01 ইন্টু 10⁵ ইন্টু 0.01। এখন হচ্ছে তুমি গুণ করো, গুণ করার পরে যেটা রেজাল্ট পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। রেজাল্ট কত হবে বলো তো? এখানে হচ্ছে 10⁵ ছিল, 10⁵ হয়ে যাবে, তার মানে হচ্ছে 1.01 ইন্টু 10⁵, তাই না? 10⁵, তো 10⁵ মানে হচ্ছে 3 ঘর পরে শূন্য, তার মানে হচ্ছে 1010, তার মানে হচ্ছে 1010। তো 1010 তো নাই, কিন্তু 1000 আছে, তাহলে অ্যান্সার কি হবে? 1000। অ্যান্সার কি হবে তাহলে? 1000। আচ্ছা, দোলা সবার আগে অ্যান্সার দিচ্ছে, দোলা তো সেরা। তোমরা যারা অ্যান্সার দিচ্ছ তোমরা সবাই সেরা। আচ্ছা, আমরা এরপরের কোশ্চেনে যাই। এরপরের কোশ্চেন বলছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করে আয়তন 1/4 কি করলা? 1/4 করা হলে তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে? এইখানে একটা মজার বিষয় আছে, বলছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হলো। তো হঠাৎ সংকুচিত, হঠাৎ প্রসারিত করা মানেই হচ্ছে এই পুরা প্রক্রিয়াটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয়। এটা পুরা প্রক্রিয়াটা কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখনই তুমি হচ্ছে এই যে তাপমাত্রা কত গুণ চেঞ্জ হবে বা যে কোনো কিছুর সাথে সম্পর্ক বের করবা, তখনই তোমার কি আসবে? এই যে সূত্র কি? সূত্র হচ্ছে P1 V1 গামা ইকুয়াল P2 V2 গামা, তাই না? তো এই যে এই সূত্রটা দিয়ে আমাদের ম্যাথটা কিন্তু করতে হবে। এখন আমাদের দেখতে হবে কি করছো তুমি? সংকুচিত করে আয়তনকে 1/4 করছো, আয়তনকে করছো 1/4। তাহলে তাপমাত্রা, আচ্ছা এখানে হচ্ছে যেহেতু তাপমাত্রা আছে তাহলে আমাদের তাপমাত্রা আনতে হবে। তাপমাত্রা তাপমাত্রা বের করতে হবে, তার মানে হচ্ছে T1 V1 আর হচ্ছে এই যে T2 V2। এখন আমাকে বলবা এইখানে সূত্র কি হবে? এখানে কি 1 মাইনাস গামা হবে নাকি গামা মাইনাস 1 হবে? এটা তোমাদের থেকে আমি জানতে চাই। এখানে কি 1 মাইনাস গামা নাকি গামা মাইনাস 1? আরেকটা সূত্র লেখা যায় V1 T1, এখানে একটা জিনিস হয়, আর হচ্ছে V2 T2 এখানে একটা জিনিস হয়।
তো এখানে কোনটার ক্ষেত্রে কোন অ্যান্সার হবে এটা আমি আসলে তোমাদের থেকে জানতে চাইবো, বলো দেখি। তানভীর আঞ্জুম বলছে আহ -1। কি বলতেছে আমি আসলে বুঝি নাই। আচ্ছা, -1, 1 মাইনাস। আচ্ছা, প্রথমটা -1, পরেরটা 1 মাইনাস, এরকমই কি? প্রথমটা -1, পরেরটা হচ্ছে 1 মাইনাস, আর কি অন্যদেরটা দেখি। আঞ্জুম, আচ্ছা অন্য কেউ দেখি অ্যান্সার দাও দেখি কারটা ঠিক হয়। আচ্ছা, তানভীর বলছে গামা -1, 1 মাইনাস গামা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এই যে T1 V1 যেটা, T1 V1 যেটা আছে, এটা তোমাদের হবে কি T1 T1 V1 যেটা, এই যে T1 V1 মানে V1 এর উপরে থাকলে হবে হচ্ছে গামা-1, গামা-1, আর যখন V1 T1 থাকবে তখন দিতে হবে 1 মাইনাস গামা। এখন তুমি সূত্র যেভাবে ইচ্ছা মুখস্থ করতে পারো, কিন্তু এই পার্থক্যটা জানা খুব জরুরি। কেন কেন জানা জরুরি? কারণ হচ্ছে পরীক্ষার হলে তোমাকে সরাসরি সূত্রই দিয়ে টেস্ট করতে পারে, তুমি আসলে কতটুকু সূত্রের জ্ঞান রাখো। ঠিক আছে, কতটুকু সূত্রের জ্ঞান রাখো, ঠিক আছে। এই জন্য তোমাদের এই যে সূত্র দিয়েই পরীক্ষা করতে পারে। তো এই জন্য খুবই সতর্ক থাকতে হবে যে কোনটার ক্ষেত্রে কি হবে। যখন থাকবে V1 তখন হচ্ছে তুমি গামা আগে দিবা, আর যখন হবে T1 তখন দিবা 1 আগে, ঠিক আছে। মনে রাখবা এইভাবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে কোনো একটা ভাবে হচ্ছে ম্যাথটা করি। আচ্ছা, তো আমরা হচ্ছে এই প্রথমটা দিয়ে ম্যাথটা করি। সেটা কি? T1 V1 গামা-1, আর হচ্ছে T2 V2 গামা-1। এখন আমি এখান থেকে যদি কি বের করতে হবে, বের করতে হবে হচ্ছে এই যে তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় কতটুকু সেটা আমি বের করতে চাই, তাহলে অবশ্যই এই যে T2 বাই T1 দিবে, যেহেতু বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো T2 বাই T1 ইকুয়াল T2 ভাগ T1 ইকুয়াল হবে হচ্ছে এই V2টা এই পাশে, তার মানে হচ্ছে V1/V2, আর উপরে কি গামা-1। এখন হচ্ছে তুমি হিসাব করে দেখো এখানে অ্যান্সার কত আসে। V1/V2, V1 আর V2 কত ছিল? 1/4 করা হয়েছিল। তার মানে এই বেটাই হচ্ছে ছোট, এই বেটার মান হচ্ছে বড়, তাই না? এই বেটার মান কি বড় না? এই বেটার মান যদি বড় হয় তাহলে উপর হচ্ছে 4, নিচে 1, আর হচ্ছে উপর গামা। গামার মান কত হবে বলতো? সবই তাপমাত্রা কিছু পরিমাণ গ্যাস। তো কি পরিমাণ গ্যাস এটা কিন্তু তোমাকে বলে নাই, ঠিক আছে। এখানে আসলে কোন গ্যাস ছিল এটা কি কি তোমাকে বলে দিছে? যেহেতু বলে দেয় নাই, তুমি এখানে কোন মান ইউজ করবা বলো? গামার মান কিছু বলে না দিলে তুমি আসলে কোনটা ইউজ করবা? আচ্ছা, হ্যাঁ, সবাই অ্যান্সার দিছো, খুবই ভালো। গামার মান যদি কোথাও কিছু না দেওয়া থাকে তাহলে হচ্ছে তুমি নরমালি 1.4টা ইউজ করবা, এটাই হচ্ছে কনভিনিয়েন্ট বেশি। তাহলে হচ্ছে আমরা এখানে 1.4 ইউজ করি। 1.4 যদি আমি ইউজ করি, 1.4 - 1, তাহলে এখানে থাকতেছে কি 0.4 না? এখানে কি থাকতেছে? আলটিমেটলি 0.4 থাকতেছে, তার মানে 4 টু দি পাওয়ার 0.4। তো 4 টু দি পাওয়ার 0.4 যদি অ্যান্সার বের করো, তাহলে যে জিনিসটা আসবে আহ এটার অ্যান্সার আসবে কি? এটার অ্যান্সার আসবে হচ্ছে আহ মোটামুটি 1.6 এর আশেপাশে, ঠিক আছে। তো 1.6 এর আশেপাশে অ্যান্সার কোথায় আছে? 1.6, 1.6 হচ্ছে 1.74, যেটা সেটাই হচ্ছে সবচেয়ে কাছাকাছি মান। আমি হচ্ছে জাস্ট অ্যাজাম্পশন করতেছি এই টাইপের মান দিয়ে আসলে কি হয়, ঠিক আছে। নরমালি যখন তুমি হচ্ছে √5 রুট ওভার দাও, রুট ওভার মানে হচ্ছে পয়েন্ট হাফ, পাওয়ার হচ্ছে পয়েন্ট 5, ঠিক আছে। যখন তুমি 0.4 দিচ্ছ, 0.4 দেওয়া মানে হচ্ছে তার চেয়েও একটু কম, তার মানে মানটা তার চেয়েও আরেকটু কম আসবে। তো আরেকটু কম মানে হচ্ছে 2 এর চেয়ে আরো কম। মানে কি, এখানে 4 আছে, 4 এর রুট হচ্ছে 2, তাহলে 2 এর চেয়ে একটু কম মান আসবে, তাই না? তো 2 এর চেয়ে একটু কম মান হচ্ছে 1.74। তুমি হচ্ছে এইভাবে চিন্তা ভাবনা করতে পারো। আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা হচ্ছে বলছে একটি একটি প্রত্যাবর্তী ইঞ্জিন 167 এবং 57 ডিগ্রি তাপমাত্রায় কাজ করলে তার সর্বোচ্চ দক্ষতা কত হবে? আচ্ছা, সর্বোচ্চ দক্ষতা
কিভাবে আমরা বের করব? দক্ষতা মানেই হচ্ছে আমাদের ইটা ইটা ইকুয়াল কত আমরা জানি 1 মাইনাস সূত্র কি T2/T1, তাই না? 1 মাইনাস T2/T1। তারপর নিম্ন তাপমাত্রা আমাদের উপরে দিতে হবে 1 মাইনাস 57 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা বিষয় আছে, আমরা কি 57 ডিগ্রি সেলসিয়াস দিয়ে হিসাব করব? সেলসিয়াস দিয়ে হিসাব করা যাবে না। 57 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে আমার এটার সাথে 273 যোগ করতে হবে, যোগ করে কেলভিনে নিতে হবে। কত হবে বলতো? 7 আর 3 10, 7 আর 1, আচ্ছা 7 5 12 আর 1 13, তার মানে হচ্ছে 130, 130 না সরি 330, 330 কেলভিন। তার মানে উপরে হচ্ছে 330 কেলভিন আর নিচে তাহলে কত হবে? 167 আছে। তার মানে এটার সাথে আরো 100 মানে 440 কেলভিন। নিচে হচ্ছে 440 কেলভিন। তো কেলভিনটা বসানোর দরকার নেই, আমরা হচ্ছে ম্যাথ করে ফেলি। কত হবে? উপরে এই যে 440 আছে, খুব সুন্দর। উপরে হচ্ছে 440 মাইনাস হচ্ছে 330, উপরে থাকে হচ্ছে আমাদের কত থাকে? 110 থাকে। 110 ভাগ হচ্ছে 440, 11 দিয়ে ভাগ করলে মানে হ্যাঁ, শূন্য শূন্য কাটা, 11 দিয়ে ভাগ করলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 4, তাই না? নিচে হচ্ছে 4, তার মানে হচ্ছে 1/4 হয় ইটার মান। 1/4 মানে হচ্ছে 25%। 1/4 মানে কত? 25%। বুঝতে পারছো? এটার অ্যান্সার সবার আগে কি দিছে? 11। আচ্ছা, কমেন্ট করা যায় না কেন? কমেন্ট তো করা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, 11 অ্যান্সার অনেকেই দিছো। সেরা সেরা সেরা, তোমরা সবাই সেরা। 11 অ্যান্সার হচ্ছে এ নাম্বার 25%। এরপরের কোশ্চেন আমরা যাই। এরপর বলছে একটি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 80%। গ্রাহকের তাপমাত্রা 127 ডিগ্রি সেলসিয়াস হলে উৎসের তাপমাত্রা কত? একটা জিনিস হয়তো খেয়াল করছো, আমি হচ্ছে তোমাদের কর্মদক্ষতা রিলেটেড পরপর দুইটা ম্যাথ দিছি। তার মানে তোমার বুঝতে হবে কর্মদক্ষতা রিলেটেড ম্যাথ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কর্মদক্ষতা নিয়ে একটা ম্যাথ ইনশাল্লাহ আসবে, ঠিক আছে? কোনো না কোনো শিফটে অবশ্যই আসবে, তো এটা একটু মাথায় রাখবা। দেখো বলছে যে একটি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 80%, তাহলে গ্রাহকের তাপমাত্রা যদি 127 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে উৎসের তাপমাত্রা কত হবে? 100, আচ্ছা 80% মানেই হচ্ছে 0.8, ঠিক আছে? 0.8 মানে হচ্ছে 1 মাইনাস, আচ্ছা এখানে গ্রাহকের তাপমাত্রা মানে কি? গ্রাহকের তাপমাত্রা হচ্ছে নিম্ন তাপমাত্রা, তাই না? নিম্ন তাপমাত্রা মানে কি? উপরে হবে 127 মানেই হচ্ছে 300 কেলভিন। 300 কেলভিন মানে হচ্ছে উপরে হচ্ছে 300 আর নিচে কত হবে বলো? নিচে হবে আমাদের T2, সরি T1। T1টা আমাদের বের করতে হবে। অ্যান্সার হচ্ছে সুন্দর করে এই যে T1 ইকুয়াল হবে হচ্ছে এই যে T1 মাইনাস 300 ভাগ হচ্ছে 0.8, তাই না? এরকমই আসতেছে তো। আচ্ছা, এইভাবে কেন চিন্তা করব? আমরা হচ্ছে সরাসরি 300/T1 কে এই পাশে নিয়ে যাই। 300/T1 ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 0.8 মানে হচ্ছে 0.2। তার মানে হচ্ছে T1 ইকুয়াল আসবে হচ্ছে 300 কে 0.2 দিয়ে ভাগ করতে হবে। তো 300 কে তুমি যদি 0.2 দিয়ে ভাগ করো তাহলে অ্যান্সার কত আসে বলো তো? 300 কে 0.2 দিয়ে ভাগ করলে কত আসে? এই যে 300 কে 0.2 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত আসবে আমাকে জানাও। এখানে কোনো কারণে কি আমি ভুল করলাম নাকি অ্যান্সারে ভুল আছে? ও আচ্ছা, সরি 300 না, এখানে হচ্ছে 400। আমি তো হচ্ছে আহ শিট, 127 লিখছি কেন? 127 ডিগ্রি মানে হচ্ছে 400 কেলভিন। সরি, 400 কেলভিন, মাই ব্যাড, সরি। তো 400 কেলভিন, 400 কে তুমি হচ্ছে এখানে 400 ভাগ হচ্ছে 0. সরি, 400/T1, তুমি হচ্ছে 400 কে হচ্ছে 0.2 দিয়ে ভাগ করবে। তো 400 ভাগ হচ্ছে 0.2, 400 কে 0.2 দিয়ে ভাগ করতে হবে। তো 400 কে 0.2 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত আসে? ওই যে 4 কে 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 2, তার মানে অবশ্যই 2000 সামথিং হবে। তো 2000 সামথিং বলতে 2000 এর মতো কিছু একটা হবে। তো অবশ্যই এই যে অন্যগুলাতে যে 1 আছে, 2 আছে, 3 আছে, এত ভেজাল তো নাই। আমার হচ্ছে জাস্ট শূন্য সবগুলা। তো এটা দিয়ে ভাগ করলে অবশ্যই অ্যান্সার আসবে 2000। কিভাবে? এই যে এটার সাথে হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স, 2 ইন্টু 10 ইনভার্স 10 আছে না? 10 ইনভার্স 10 আছে। এটা যদি উপরে চলে যায় 10 টু দি পাওয়ার 2 হয়ে গেল। এটা এটার মধ্যে যায় 2 বার, আর উপরে একটা 10 গুণ, এটা বাদ দিলে তাহলে হয়ে গেল কত? 2000। ঠিক আছে, 2000 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরের কোশ্চেন আমরা যাই। এরপরের কোশ্চেনটা হচ্ছে বলছে একটি কার্নো ইঞ্জিনের
দক্ষতা, আবারও কার্নো ইঞ্জিনের দক্ষতা আসছে। আমি আবার শুরুতেই বলে দিয়েছিলাম কার্নো ইঞ্জিনের দক্ষতা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুধু কার্নো ইঞ্জিন না, যে কোনো যে কোনো প্রকার তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এটা, ঠিক আছে? কি বললাম আমি, যে কোনো প্রকার তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের এই যে এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে একটা ম্যাথ ইনশাল্লাহ আসবে। আচ্ছা, বলছে একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 60%, উচ্চের তাপমাত্রা 400 হইলে গ্রাহকের তাপমাত্রা কত? তাহলে এই যে 60% মানে কি 0.6 ইকুয়াল হচ্ছে 1 মাইনাস উপরে কত, উপরে হচ্ছে সামথিং জানি না T1 বাই 400। এখন হচ্ছে তুমি এখান থেকে ম্যাথটা বাইর করো। 400, 4 6 24, 24, 2 শূন্য হওয়ার কথা, হবে 1 শূন্য, 240 ইকুয়াল হচ্ছে উপরে নিচে হচ্ছে 400, আর সরি 400 দিয়ে গুণ করে দিছি, 400 মাইনাস T1। তাহলে এখান থেকে তুমি হচ্ছে T1 টা বের করো। T1 ইকুয়াল কত হবে? 160 হবে, 160, 160। ই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ই নাম্বারটা আমাদের অ্যান্সার 160 কেলভিন। বুঝতে পারছো কিভাবে করলাম? আচ্ছা, এরপরেরটাতে আমরা যাই। এরপরের কোশ্চেন, এরপরের কোশ্চেন এরপরের কোশ্চেন হচ্ছে দুইটি বিন্দু আধানের মধ্যে বল, দুইটি বিন্দু আধানের মধ্যে, দেখো আমরা হচ্ছে কোথায় ঢুকে গেলাম, এরপরে হচ্ছে স্থির তড়িৎ ঢুকে গেছি। এটা কি? স্থির তড়িৎ এখান থেকে শুরু। তো আশা করি বুঝতে পারছো যে তাপগতিবিদ্যাতে কোন ধরনের কোশ্চেন সবচেয়ে বেশি ইয়েতে এসে থাকে, চট্টগ্রামে। দেখো বলছে দুটি বিন্দু আধানের মধ্যে বল নিচের কোন সূত্র দ্বারা হিসাব করা হয়। তো এটা কোন সূত্র দ্বারা, এটা সবাই তোমরা সবাই জানো, এটা আমি আসলে অ্যান্সার বলে দিব না, এটা তোমরা সবাই পারো। আমি এরপরে কোশ্চেনে যাব। এরপরের কোশ্চেন হচ্ছে, বলছে যে আহ 1/4πε0 এর মান কত? 1 বাই এই যে 4πε0 এটার মান কত? তোমরা সবাই জানো এটার মান হচ্ছে 9 × 10⁹। এই যে দেখো, এখানে তুমি কি করবা পরীক্ষার হলে, এখানে 9 × 10⁹ আছে, আরেকটা আছে 9 × 10⁻⁹। অনেকে হয়তো ভুল করে এটা অ্যান্সার দেখাই দিবা। এটা কিন্তু ভুলেও করিও না পরীক্ষার হলে, ঠিক আছে? এটা কিন্তু ভুলেও কইরো না পরীক্ষার হলে। অবশ্যই অ্যান্সার হবে 9 × 10⁹, এবং একক দিতে হবে। এককটা যদি এখানে দেয় নাই, এককটা তোমার জানতে হবে। নিউটন, নিউটন মিটার স্কয়ার পার সি স্কয়ার, ঠিক আছে? নিউটন মিটার স্কয়ার পার সি স্কয়ার, এটা হচ্ছে কুলম্বের স্কয়ার, মানে পার কুলম্ব স্কয়ার, ঠিক আছে? এই এককটাও জেনে রাখবা, অনেক সময় একক দিয়েও তোমাদের বিভ্রান্তিতে ফেলতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে, অ্যান্সার সরি, এটা কেন অ্যান্সার হবে? তো এটা হচ্ছে ভুলক্রমে এটা অ্যান্সার দাগাই দিতে পারো। অ্যান্সার হবে হচ্ছে 9 × 10⁹, এটা হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার হবে না। এরপরের কোশ্চেনে যাই আমরা। বলছে একটি চার্জি, আচ্ছা, একটি চার্জিত খালি গোলকের অভ্যন্তরে বৈদ্যুতিক তীব্রতা কত? কি বলছে? একটি চার্জিত খালি গোলকের, কি বলছে? গোলকটা কি খালি, অভ্যন্তরে বৈদ্যুতিক তীব্রতা কত? বৈদ্যুতিক তীব্রতা। এখন এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার 16 নম্বরের অ্যান্সারটা দেখি দাও তোমরা সবাই, 16 নম্বরের অ্যান্সারটা দাও। 16 নাম্বার, আচ্ছা, 16 হচ্ছে ডি অলরেডি দিয়ে দিছে। হ্যাঁ, এটা কেন? এটা মনে রাখবা যে যে কোনো একটা চার্জিত গোলক যেটা হচ্ছে খালি, তো খালি মানে হচ্ছে অভ্যন্তরে যেটা খালি মানে হচ্ছে নিরেট কি বলে এটাকে, ফাঁপা গোলক। তো ফাঁপা গোলকের মধ্যে যে কোনো বিন্দুতে বিভব থাকে হচ্ছে সেম, বিভব সব জায়গায় হচ্ছে সেম। বিভব যদি সব জায়গায় সেম হয় বা ধ্রুবক হয়, তাহলে আমাদের এই যে প্রাবল তীব্রতার মান অ্যাকচুয়ালি বিভবের উপর নির্ভর করে না। তাহলে বিভবের মান কি কোনোভাবে চেঞ্জ হবে? তো এই কারণে গোলকের অভ্যন্তরে গেলেই তোমার হচ্ছে তার প্রাবল্যের মানটা হয়ে যাবে কত? শূন্য। কখন? এই যে খালি গোলক বা গোলকের অভ্যন্তরে, সরি, হচ্ছে ফাঁপা গোলকের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটার অ্যান্সার কত? শূন্য। এরপরের কোশ্চেনে যাই আমরা। এরপরের কোশ্চেন হচ্ছে তড়িৎ প্রাবল্যের একক কি? তড়িৎ প্রাবল্যের একক কি? এটা কি নতুন করে শিখাইতে হবে? এই যে তড়িৎ প্রাবল্যের একক কি, তড়িৎ প্রাবল্য আসলে কি? তড়িৎ প্রাবল্য হচ্ছে ই ইকুয়াল এফ বাই কিউ, তাই না? এফ বাই কিউ, এফ বাই কিউ। এই কিউ, কিউ এর একক হচ্ছে চার্জ কুলম্ব, আর হচ্ছে এফ একক হচ্ছে নিউটন। তাহলে নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব কোথায় আছে দেখো, এখানে সি বাই এন আছে, এটা তো হবে না, তাই না? অ্যান্সার হবে নিউটন পার কুলম্ব। 17 সি নাম্বারটা দাগায় দিছো। তড়িৎ প্রাবল্য কিন্তু নিউটন মিটার হয় না, তড়িৎ প্রাবল্য কিন্তু নিউটন মিটার হয় না, নিউটন পার কুলম্ব হয়। আহ আচ্ছা, ভুল অ্যান্সার হচ্ছে দিয়ে ফেলছিল তানভীর আঞ্জুম। তুমি দেখো এই জিনিসটা একটু
ক্লিয়ার হয়েও, অথবা হতে পারে যে ও আগের অ্যান্সারটা দিছে, আমি আসলে জানি না, ও পরেরটা অ্যান্সার দিছে খুব সম্ভবত। ওকে, সমস্যা নেই, আশা করি এটা সবাই জানো, এটা ভুলগুলা কইরো না, নিউটন পার কুলম্ব ভাবে। এরপরে কোশ্চেন বলছে শূন্য স্থানের ভেদন যোগ্যতা কত। কি বলছে? শূন্য স্থানের ভেদন যোগ্যতা কত। তো শূন্য স্থানের ভেদন যোগ্যতার যে সূত্রটা, সেটা হচ্ছে 8.4854, এটা সবার ক্ষেত্রেই কমন, এবং এই মানটাই তোমরা নরমালি মুখস্থ করো। অনেকে ভুলে যাও কোনটা, ভুলে যাও হচ্ছে এই যে এই পোর্শনটা, এই পোর্শনটাই সবাই ভুলে যাও, ঠিক আছে? এই পোর্শন যদি ভুলে যাও তাহলে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার তুমি পারতা না, ঠিক আছে? এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেক্ষেত্রে তুমি পারতা না, এবং এটারও একটা একক আছে, ঠিক আছে? এটার একক আছে, বুঝতে পারছো? এটারও কিন্তু একক আছে। এটার একক কি? সি স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? সি স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এই এই যে এই এককটা যেটা দেখতেছো, এই এককটা হচ্ছে একদম ঠিক 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 1/4 পাই এপসাইলন নট, যেটা আমরা বলি, এটার ঠিক বিপরীত, এর বিপরীত, বিপরীত, এটা ঠিক বিপরীত হচ্ছে এটা, সি স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? শূন্য স্থানে ভেদন যোগ্যতা, কারণ কি এইখানে হচ্ছে এটা হচ্ছে নিচে থাকে, এটা উল্টাই দিলেই তো হচ্ছে আমাদের এই একক চলে আসে। তো এগুলো হচ্ছে এটার একক, এবং এটার অ্যান্সার হবে কোনটা? এটার অ্যান্সার হবে হচ্ছে প্রথমটা। তোমরা সবাই অ্যান্সার দিয়ে দিছো নাকি? হ্যাঁ, 18 এ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরেটাতে আমরা যাই। এরপরে কোশ্চেন বলছে যে একটি কুলম্ব আধানের, আচ্ছা 1 কুলম্ব আধানের জন্য বলছে নাকি জানি না। আচ্ছা, একটি কুলম্ব আধানের জন্য কতগুলো ইলেকট্রনের প্রয়োজন? কতগুলা ইলেকট্রনের প্রয়োজন? একটি কুলম্ব নাকি 1 কুলম্ব? আচ্ছা, এটা হচ্ছে 1 কুলম্ব হবে। 1 কুলম্ব আধানের জন্য, 1 কুলম্ব আধানের জন্য কতগুলো ইলেকট্রনের প্রয়োজন হবে? এটার অ্যান্সারটা দেখি দাও তোমরা। 19 নাম্বার, 19 এর অ্যান্সারটা দাও দেখি কে পারো। 19 এর অ্যান্সার, 19 এর অ্যান্সার, 19 এর অ্যান্সারটা আমি হচ্ছে তোমাদের থেকে চাই। এটা আসলে মুখস্থ রাখবা, ঠিক আছে? এটা দেখবা দুইটা জায়গায় আসছে। এই মানটা হচ্ছে মুখস্থ। মুখস্থ কেন রাখবা? কারণ হচ্ছে তোমার এই এটার যদি তুমি ম্যানুয়ালি করতে যাও তাহলে হচ্ছে ক্যালকুলেটর লাগবে, আর ক্যালকুলেটর তো তুমি পাবা না, তো ভাগ করতে একটু ঝামেলা হতে পারে। 19 এর হচ্ছে সি নাম্বার, অনেকে বলছে, একজন বলছে 19 এর এ, আচ্ছা একজন বলছে 6.02, আর একজন বলছে 6.24। এটার অ্যান্সার কোনটা? তুমি একটু চিন্তা করো। 1 কুলম্ব আধান হইতে হবে, টোটাল আধান কত? 1 কুলম্ব। তোমার এক একটা চার্জের আধান কত? 1.6 × 10⁻⁹ এখন তুমি এটা দিয়ে এটাকে ভাগ দাও, ভাগ দিয়ে তুমি যেটা পাবা সেটা কি অ্যান্সার না? আচ্ছা, তুমি ধরো যদি কোনো কারণে 1 কে 1.6 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত আসে সেটা যদি তুমি না জানো, এটা যদি তুমি না জানো, সেক্ষেত্রে তুমি, তোমার কাজ হচ্ছে, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, এখানে হচ্ছে -19 ছিল, তুমি উপরে দেখো, চিন্তা করো, নিচে 1 পয়েন্ট সামথিং, উপরে 1, তার মানে তুমি 1 পয়েন্ট সামথিং দিয়ে 1 কে ভাগ করতেছো, তুমি এটা ধরে নাও এটা 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1ই থাকে, কিন্তু এই যে এখানে 10⁻19 ছিল, এটা উপরে গেলে 10⁻19 হইতো, তাই না? 10⁻19 হইতো। তাহলে তোমার বুঝতে হবে যে এটার মান 10⁻19 অথবা 10⁻18 হবে। কেন? কারণ হচ্ছে এই যে দেখো এখানে 1.6 দিয়ে, মানে হচ্ছে 1 এর চেয়ে বড় মান দিয়ে ভাগ করছিলা, এই কারণে একটা দশমিক চলে আসবে। ওই দশমিকটা যদি এক ঘর পিছাইতে চাও তাহলে অবশ্যই তোমার এই যে 10⁻19 থেকে 18 বানায় নিতে হবে, তাই না? তার মানে অ্যান্সার হয় 19 এ থাকবে, না হলে 18 এ থাকবে। এখন তুমি এখানে দেখো অ্যান্সার কোনটা 19 এ বা 18 এ আছে। তোমার এখানে এটা হওয়ার তো কোনো চান্সই নাই। 1 কে 1.6 দিয়ে ভাগ করলে কোনটা হয় তুমি জানো না। হয় এটা আর এটা, এই দুটার মধ্যে কনফিউশন হইতে পারে। 10⁻23 হওয়ার কোনো চান্স নাই, কারণ হচ্ছে তোমার এখানে এই যে 19 ছিল নিচে, -19 ছিল, উপরে গেলে 19 হবে। তো হয় 19 হবে, না হলে 20 হবে, না হলে 18 হবে। এর পাশাপাশি কিছু একটা হবে। 23 তো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এটা, এই যে 6.24। বুঝতে পারছো? এই যে এইভাবে আমাদের ম্যাথ গুলা একটু আহ একটু কি বলে, স্মার্টলি হচ্ছে হ্যান্ডেল করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা ক্যালকুলেটর তো থাকবে ভাইয়া সিইউ তে। আচ্ছা, ক্যালকুলেটর থাকবে, এটা তো আমার আসলে জানা ছিল না। ওকে, ক্যালকুলেটর থাকলে তো তাহলে এগুলো আরো ইজিলি পারবা, তাহলে তো কোনো প্যারাই নাই। তার মানে অবশ্য এখানে সলভ করতেছো, তার মানে এটা না যে এগুলো হচ্ছে কৃষিগুচ্ছ কিংবা কি বলে রাজশাহী কিংবা অন্যান্য ভার্সিটিতে আসবে না। তো যেখানে ক্যালকুলেটর নাই সেগুলো কিন্তু তোমার ক্যালকুলেটর ছাড়া ইউজ করতে হবে, মান বের করতে হবে। তখন হচ্ছে আমাদের আমি যেভাবে বলি এভাবে তুমি সলভ করতে পারবা। বলছো দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে আধান দ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কি হয়? দূরত্ব কি করলা? অর্ধেক করলা। তো আমাদের দূরত্বের সাথে বলের সূত্র কি? এফ সমানুপাতিক 1/r
ডি স্কোয়ার। তুমি হচ্ছে দূরত্ব কি করে দিছো, অর্ধেক করছো। দূরত্ব অর্ধেক মানে হচ্ছে 1/2 এর স্কোয়ার করে দেওয়া। 1/2 এর স্কোয়ার মানে হচ্ছে 1/4 গুণ হয়ে যাওয়া। তার মানে 1/4 গুণ হওয়া মানে হচ্ছে এই যে নিচে 1/4 হওয়া মানে হচ্ছে এই 4টা উল্টায় উপরে চলে যাবে। তার মানে বল হবে আমাদের 4 গুণ। বল কত গুণ হবে? 4 গুণ বৃদ্ধি পায়, 4 গুণ বৃদ্ধি পায়, 4 গুণ বৃদ্ধি পায় হবে। তার মানে 20 এর অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। 20 এর ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, ওকে। আমরা হচ্ছে এর পরের কোশ্চেনে যাই। তোমরা সবাই পারতেছো, সবাই তো সেরা। তোমরা জাস্ট একটু এই যে সবগুলা পারতেছো, তোমাদের এটা হচ্ছে ধরে রাখতে হবে এবং প্র্যাকটিস হচ্ছে বজায় রাখতে হবে। যখন তুমি প্র্যাকটিস বজায় রাখবা, পরীক্ষার হলে গিয়ে তখন আর ভুল হওয়ার বা পারা জিনিস ভুল করে আসার সম্ভাবনা খুব কম হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বলছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 25 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটি বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে 150 ভোল্ট। 150 ভোল্ট বলছে তড়িৎ প্রাবল্য কত? তো আমার কি করছে তড়িৎ ক্ষেত্রে, এই যে আমাদের দূরত্বটা দেওয়া আছে এবং বিভব পার্থক্য দেওয়া আছে। বলছে যে তড়িৎ প্রাবল্য কত। তো তড়িৎ প্রাবল্যের সাথে বিভবের সম্পর্কটা কি আমরা সবাই জানি। বিভবের সম্পর্ক ভি ইকুয়াল হচ্ছে ইডি, তাই না? ভি ইকুয়াল হচ্ছে ইডি। এখন হচ্ছে আমি যদি যেহেতু আচ্ছা বিভব পার্থক্য দেওয়া আছে, তাহলে আমি যদি ই বের করি তাহলে আমার কি করতে হবে, ভি বাই ডি করতে হবে না? তো এই যে ভি বাই ডি যদি দিয়ে দাও, ভি এর মান হচ্ছে আমাদের 150। 150 কে কি করতে হবে, 25 সেন্টিমিটার দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে কি করতেছে, এখানে দেখো মিটারে ভাগ দেওয়া, কি করছে মিটারে ভাগ দেওয়া বেশিরভাগ। তো মিটারে যদি ভাগ দেওয়া হয় তাহলে এটাকে আমার মিটার বানাইতে হবে। এটাকে মিটার বানানো মানে হচ্ছে 100 দিয়ে ভাগ দেওয়া, মানে 0.25 দিয়ে আমার, সরি, 0.25 মিটার দিয়ে ভাগ করতে হবে। তো 0.25 দিয়ে যদি আমি ভাগ করতে চাই, আমি ধরে নিলাম এখানে হচ্ছে আহ এটাকে আমি 25 লিখে ইন্টু 10 ইনভার্স 2 লিখে রাখতে পারি। এই 25 আহ কয়বার যায়, 25 100 মধ্যে 4 বার, এখানে যায় 6 বার, আর এখানে ছিল হচ্ছে নিচে 10 ইনভার্স 2, এটা উপরে গেলে 10 টু দি পাওয়ার 2 মানে 600 হয়ে যাবে। তাহলে 600 ভোল্ট পার মিটার, 600 ভোল্ট পার মিটার। ভাই চট্টগ্রামের জন্য কি ফ্রি এক্সাম নেবেন? হ্যাঁ, চট্টগ্রামের জন্য ফ্রি এক্সামও হবে। চট্টগ্রামের জন্য ফ্রি এক্সামও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমরা কি দেখতে পারতেছো? ঠিক আছে, ওকে। আমরা হতে তাহলে এর পরের কোশ্চেনে যাই। আচ্ছা দেখো, উপরের কোশ্চেন আর নিচের কোশ্চেন কিন্তু সেম, একদম হুবহু সেম মান, জাস্ট হচ্ছে সেন্টিমিটারের জায়গায় মিটার দিয়ে দিছে। তাহলে এটার অ্যান্সার কত হবে বলো তো? এটার অ্যান্সার তুমি বুঝতেই পারতেছো, এই যে 6 দিয়ে কিছু একটা হবে, জাস্ট তুমি ভাগটা করে দেখো, এটার অ্যান্সার হবে হচ্ছে 6 ভোল্ট পার মিটার। ঠিক আছে, এটা আমি আর করে দিচ্ছি না। এরপরে কোশ্চেনে যাই আমরা। এরপরে কোশ্চেন হচ্ছে বলছে এক কুলম্ব আধানকে একটি তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুতে নিতে 1 জুল কাজ 1 জুল কাজ করতে হলে ওই বিন্দু দ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য কত? বলছে কি, 1 কুলম্ব আধানকে একটি তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুতে নিতে 1 জুল কাজ করতে হলে ওই বিন্দু দ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্য আমরা সবাই জানি, বিভব পার্থক্য মানেই হচ্ছে, বিভব পার্থক্য হচ্ছে ভি। ভি ইকুয়াল হচ্ছে, আচ্ছা, আমরা সবাই জানি যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে ভি কিউ। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবা, তাহলে ইজি হবে মুখস্থ রাখতে। তো ডাব্লিউ ইকুয়াল যদি ভি কিউ হয়, আমি যদি ভি বের করতে চাই, আমাদের বের করছে কি ভি কিউ, তার মানে হচ্ছে ডাব্লিউ বাই কিউ দিতে হবে। তো এই যে ভি ইকুয়াল যেহেতু ডাব্লিউ বাই কিউ, এখন ডাব্লিউ দিয়ে তুমি চার্জকে ভাগ করে দিবা। ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ এর মান কত দেওয়া আছে? 1 জুল। 1 কে 1 দিয়েই ভাগ করতে হবে, তাই না? 1 কুলম্ব আধান, তার মানে হচ্ছে অ্যান্সার হওয়ার কথা 1। এখানে হয়তো অপশনে কোথাও একটা ভুল আছে, তাই না? এখানে অপশনে হয়তো কোথাও একটা ভুল আছে। অপশনে কি কোথাও একটা ভুল আছে? আহ মধ্যবর্তী পার্থক্য, বিভব পার্থক্য 1 × 10⁻�0। ওরে শিট! দেখো এই যে এখানে একটা সুন্দর কাম করছে। এই যে দেখো 1 × 10⁻�0, 10 টু দি পাওয়ার সামথিং, মানে সরি,
সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে 1 ইন্টু 1 মানে কি, এটা রেজাল্ট অ্যাকচুয়ালি 1। তো এটা দেখতে বাজে লাগছে, কারণ হচ্ছে তোমার এখানে একটু ট্রিক খাটায় 0 দিয়ে দিছে, ঠিক আছে, কিন্তু অ্যান্সার কিন্তু এটাই। তো তার মানে অ্যান্সার হবে এটা। এই জিনিসগুলো হচ্ছে চোখে পড়ে না, আমার চোখে যেমন পড়ে নাই, পরীক্ষা হলে তোমার চোখে পড়বে না। তুমি ভাববা যে সবগুলাতে হচ্ছে টু দি পাওয়ার সামথিং তো আছে, কিন্তু অ্যান্সার তো হচ্ছে 1, তাহলে রেজাল্ট কি হবে? এখানে হচ্ছে ভুল আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভুল নাই, তোমাকে জাস্ট একটু ট্রিক করছে। ওকে, আমরা হচ্ছে এরপরের কোশ্চেনে যাই। এরপরে কোশ্চেন ধারকের মধ্যে আসছে। আমি একটা জিনিস বলে রাখি, ধারক থেকে একটা কোশ্চেন আসবে। ধারক থেকে ধারকের যত কিছু আছে সবকিছু পড়বা, ধারক থেকে একটা কোশ্চেন আসবেই, ঠিক আছে। এই ধারক গুলার যা কিছু আছে, মানে ধারক রিলেটেড যত প্রকার ম্যাথ বানানো যায় সবগুলাই তোমরা পড়বা, ধারক থেকে একটা ম্যাথ আসবে। ওকে, এরপরের কোশ্চেন দেখো, বলছে যে সি টু সি এবং সি ধারকত্ব এর সিরিজ সংযোগে সমতুল্য ধারকত্ব কত? বলছে কি সিরিজে, সিরিজে যখন থাকবে তখন আমাদের কি করতে হয়? সিরিজে থাকা মানেই হচ্ছে রোধের ক্ষেত্রে যেটা সমান্তরাল, তাই না? তো সিরিজের ক্ষেত্রে আমরা কি করব? এই যে সুন্দর করে তোমার কাজ হচ্ছে যে তুমি যদি ইয়েরটা বের করতে চাও, কি বলে, সি যদি বের করতে চাও, সি এস যেটা সি এস যদি বের করতে চাও, কি করতে হবে? সি ইনভার্স 1 কি হবে? সি ইনভার্স 1 প্লাস 2 সি ইনভার্স 1 প্লাস হচ্ছে সি ইনভার্স 1, তাই না? এবং হোল ইনভার্স 1। এখন হচ্ছে তুমি চিন্তা করো 1/c 1/2c আর c, এই তিনটার মধ্যে লসাগু কত হয়? 2c, 2c এইখানে হবে হচ্ছে সি একবার 1 প্লাস, সরি একবার না, সরি দুইবার যায়, তাহলে হচ্ছে 2 প্লাস 1 প্লাস 2 হোল ইনভার্স 1, তাহলে আমার থাকতেছে হচ্ছে 5, 5/2c মানে 2/5c, 2/5c থাকতেছে। 2/5 কে 2/5 যখন তুমি দিবা তখন তোমাদের অ্যান্সার কত আসবে বলো তো? 2/5 দিলে 2/5 এর মানে হচ্ছে 0.4c না, 0.4c, ঠিক আছে, 0.4c। ওকে, হ্যাঁ, তো আমার আগে অনেক অ্যান্সার দিছো, খুবই ভালো। এরপরের অ্যান্সারে যাই আমরা। এরপরের অ্যান্সার হচ্ছে 1 মাইক্রোফ্যারাডে, 1 মাইক্রোফ্যারাডে ধারকত্ব বিশিষ্ট কোন ধারক 100 ভোল্ট বিশিষ্ট কোন উৎসের সঙ্গে সংযুক্ত করলে ধারকে সঞ্চিত শক্তি বা সঞ্চিত আধান কত কুলম্ব হবে? তাহলে বলছে সঞ্চিত আধান কত, সঞ্চিত আধান কত মানে হচ্ছে তোমার কিউ লাগবে। কি বলছে? এই যে ভি দেওয়া আছে, তোমার হচ্ছে ধারকত্ব দেওয়া আছে, তোমার হচ্ছে কিউ লাগবে। তাহলে আমরা জানি সি ইকুয়াল কিউ বাই ভি, এটা জানি না আমরা? সি ইকুয়াল কিউ বাই ভি দেওয়া আছে, তাহলে আমরা যদি কিউ বের করতে চাই, কিউ ইকুয়াল হচ্ছে সিভি, তাহলে সি এর মান তুমি বসাও 1 ইন্টু 10 ইনভার্স 6 মাইক্রোফ্যারাডে যেহেতু দেওয়া আছে, আর হচ্ছে আমাদের 100, 100, তাহলে কত হবে? 1 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? 10 টু দি পাওয়ার 4, সরি 10 ইনভার্স 4, তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 4 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরের কোশ্চেনে যাই আমরা। এগুলো তো খুবই ইজি ম্যাথ, আশা করি বুঝতে পারতেছো, খুবই ইজি টাইপের ম্যাথ আসে চট্টগ্রামে। এবার এরপরে বলছে যে 3 মাইক্রোফ্যারাডে এবং 6 মাইক্রোফ্যারাডে ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে শ্রেণী সমবায়ে সাজালে তুল্য ধারকত্বের মান আসলে কত হবে? তো তুল্য ধারকত্ব আমরা কিভাবে হিসাব করি? যেহেতু দুইটা শ্রেণীতে এবং দুইটা আছে, তাহলে দুইটা থাকলে আমাদের কাজ হচ্ছে 3 ইন্টু 6 ভাগ হচ্ছে 3 প্লাস 6, অ্যান্সার কত আসবে? 3 ইন্টু 6 মানে হচ্ছে 18 ভাগ হচ্ছে 9, তাহলে কত? 2, 2 মাইক্রোফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে কোথায়? এখানে এ নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে। আমি আগেই বলে দিছি ধারকত্বের কিন্তু সবই ইম্পর্টেন্ট, ধারকের যা যা ম্যাথ করা যায় সবই হচ্ছে তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে। ধারকের আরো ম্যাথ আছে, দেখো দেখাচ্ছি জাস্ট, তো সবগুলো হচ্ছে ইয়েতে আসছে, তোমাদের চট্টগ্রামে আসছে। 1 মেগা ইলেকট্রন ভোল্ট এমইভি সমান কত? 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তো মনে রাখবা মেগা ইলেকট্রন ভোল্ট যেটা বা ইলেকট্রন ভোল্ট যেটা হচ্ছে চিন্তা করি, তো এমইভি মানে হচ্ছে মেগার জন্য হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ইনটু ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। এখন হচ্ছে তুমি গুণ করো, কত হয়? 6 যদি গুণ করে দেয় 1.6 থাকে, আর হচ্ছে 10 ইনভার্স 13
10 ইনভার্স 13, অ্যান্সার কত? অ্যান্সার কত? ওই যে 1.6 ইন্টু 10 ইনভার্স 13 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরীক্ষায় ফাঁস, ওয়াও। মেসেঞ্জারে ইদানিং হচ্ছে পরীক্ষার প্রশ্ন দেওয়া হচ্ছে। ভাই পরীক্ষার প্রশ্ন তো ওদেরকে না দিয়ে আমাদের দিলে তো একটু ভালো হয়, আমরা তো একটু ইয়া করতে পারি। আমাদের কাছে স্টুডেন্ট বেশি, আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে বেশি ভালো হয়। কোশ্চেন বলবে কেন? কোশ্চেন হচ্ছে ইয়া করবে। ভাই আমাদের সাথে যোগাযোগ করেন, ঠিক আছে, ইনবক্সে মেসেজ দেন যে কোশ্চেন দিব। তো তাহলে আমাদের স্টুডেন্ট আছে বেশি, আমাদের স্টুডেন্টদের দিলে তাহলে আপনি লাভ করতে পারবেন বেশি। ঠিক আছে, একটু যোগাযোগ করেন। ওকে, জোকস অ্যাপার্ট, আমরা হচ্ছে দেখো এই টাইপের মানে অনেক কিছুতে তোমরা হচ্ছে পা দাও, ঠিক আছে, পোলাপান এগুলাতে ভুলেও পা দিও না। এটা জাস্ট হচ্ছে কি করবে, তোমাকে বলবে কি ভাই 5,000 টাকা দেন, এটা হচ্ছে অগ্রিম, কোশ্চেন ইয়া হইলে বাকি টাকা দিবেন, ঠিক আছে। তো এইভাবে হাবি জাবি বলবে। ইভেন এমনও দেখা গেছে যে কোশ্চেন ফাঁসের কথা বইলা বা কোশ্চেন দিবে এরকম কথা বলে, ঠিক আছে, জাস্ট হচ্ছে 200 টাকা পর্যন্ত নিছে, 100 টাকা 200 টাকা নিয়ে বোঝাও, ঠিক আছে। তো একটু সাবধানে থাকবে পোলাপান। ওকে, আমরা হচ্ছে এরপরে কোশ্চেনে যাই। বলছে যে 4 মাইক্রোফ্যারাডের একটি ধারককে 9 ভোল্ট ব্যাটারি দ্বারা আহিত করলে এতে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে। তাহলে আমাদের কি বলছে, এই যে ধারকত্ব দিয়ে দিছে, ভোল্ট দিয়ে দিছে, আমাদের শক্তি সূত্র যেন কি, শক্তি সূত্র অনেকগুলো আছে, সবগুলো মনে রাখতে হবে। একটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, আর একটা হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি। আচ্ছা, আরেকটা হচ্ছে হাফ কিউ ইন্টু ভি। ঠিক আছে, এই সূত্রগুলা মনে রাখবা। এই প্রত্যেকটা দিয়েই কিন্তু ম্যাথ করা যায়। তো এখানে আমাদের লাগবে হচ্ছে প্রথম সূত্রটা, যেহেতু এই দুইটা মান দেওয়া আছে, তো মান বসাই হাফ ইন্টু সি। সি এর মান কত হচ্ছে 4, আর হচ্ছে ভি, ভি এর মান কত 9 স্কোয়ার। কিন্তু এখানে 4-এর সাথে আরেকটা জিনিস ছিল, যেহেতু মাইক্রো ফ্যারাডে তার মানে 10 ইনভার্স 6 দিতে হবে, 10 ইনভার্স 6 দিতে হবে। তো আমরা হচ্ছে হিসাব করি, 4 2 2 9 9 9 81, 81 ইন্টু 2, 81 ইন্টু 2 মানে কত 1.6। আচ্ছা, 81 ইন্টু 2 ইন্টু 10 ইনভার্স 6। তাহলে এই যে এটা গুণ করলে কত হয় 162 হয়, 162, আর হচ্ছে 10 ইনভার্স 6 আছে। তো 10 ইনভার্স 6 না লিখে যদি 10 ইনভার্স 4 লিখি তাহলে হচ্ছে 1.62 হবে, তাই না? তাহলে 1.62 ইন্টু 10 ইনভার্স 4, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 28 নাম্বারের এই নাম্বারটা অ্যান্সার। দোলা সবার আগে অ্যান্সার দিছে, সেরা সেরা, তোমরা তো সেরা। এরপরের কোশ্চেন আমরা যাই। এরপরে বলছে যে আপেক্ষিক রোধের একক কি? কি এটা? আপেক্ষিক রোধের একক কি? এটা হচ্ছে জানবা, এটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ দিয়ে দিলাম। এটা হচ্ছে নিজেরা পড়ে ফেলবা। আপেক্ষিক রোধ, তারপরে হচ্ছে রোধ রিলেটেড আরো কয়েকটা জিনিস আছে, সবগুলো একটু দেখে নিও, ঠিক আছে। ওকে, আমরা এর পরেরটাতে যাই। এগুলো হচ্ছে জ্ঞানমূলক। জ্ঞানমূলক নিয়ে আমি হচ্ছে খুব বেশি প্যারা তোমাদের দিব না ক্লাসের মধ্যে, সময় নেই। আচ্ছা, বলছে কিলোওয়াট ঘন্টার সাথে জুলের সম্পর্ক কি? কিলোওয়াট ঘন্টার সাথে জুলের সম্পর্ক কি? এটা মনে রাখবা যে 1 কিলোওয়াট আওয়ার সমান আসলে কতটুকু, এটা মুখস্থ রাখতে হবে। তো এটা আসলে অ্যান্সার কোনটা হবে, এটাও হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এবং এটা হচ্ছে গত ক্লাসে আমি হচ্ছে বা এটা পড়াইছিলাম যে 1 কিলোওয়াট ঘন্টা কতটুকু হয় এরপরে আমাদের, এবং কিভাবে হয় এটাও দেখাইছিলাম। ওকে, আমরা হচ্ছে এরপরে দেখি এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কি? কি বলছে, এসআই পদ্ধতি থেকে তড়িৎ প্রবাহের একক কি? তো তড়িৎ প্রবাহের একক কি আমাদের? অ্যাম্পিয়ার, তাই না? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, এরপরে কোশ্চেন দেখো। বলছে কি শান্ট হলো যন্ত্রের সাথে কিভাবে যুক্ত করতে হয়? সমান্তরালে উচ্চমানের রোধ, সমান্তরালে যুক্ত নিম্নমানের রোধ, শ্রেণীতে তো যুক্ত হয়ই না শান্ট, যুক্ত হয় সমান্তরালে, এবং সমান্তরালে হয় নিম্নমানের রোধ। তার মানে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। মনে রাখবা শান্ট হচ্ছে অতি নিম্নমানের একটা রোধ, যেটা হচ্ছে উচ্চমানের একটা রোধের সমান্তরালে যুক্ত করে দেওয়া হয়, ঠিক আছে। ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা ভাইয়া, এখন কোন কোন বইগুলোর উপর ফোকাস দিব? তোমরা কোন কোন বইয়ের উপর ফোকাস দিবা? মেইনলি কোশ্চেন সলভে হচ্ছে জোর দাও, আর হচ্ছে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই। এই যে পানকৌড়ির একটা হচ্ছে চট্টগ্রাম কোশ্চেন ব্যাংক আছে, ওইটা নিয়ে ইয়ার বাই ইয়ার কোশ্চেন সলভ করে ফেলবা সবগুলা। আর হচ্ছে
অনুশীলনী এমসিকিউ গুলা একটু গুরুত্ব দিবা। ওকে, আমরা হচ্ছে এরপরে যাই। বলছে মিটার ব্রিজ কোন নীতি অনুসরণ করে কাজ করে? মিটার ব্রিজ কোন নীতি অনুসরণ করে কাজ করে? হুইটস্টোন ব্রিজ নীতি। এরপরের কোশ্চেন বলছে যে 5 ওহম বিশিষ্ট 5 ওহম বিশিষ্ট কোন তারকে টেনে 3 গুণ লম্বা করলে তারের রোধ কত হবে? যখনই দেখবা এই যে কোন রোধকে টেনে 3 গুণ করা হচ্ছে, যখনই টেনে 3 গুণ বা 2 গুণ এরকম করা হবে, তখন অ্যান্সার হচ্ছে তোমাদের মানটা হচ্ছে এরকম যে n স্কয়ার ইনটু k। ঠিক আছে, এই কেটা বা n স্কয়ার ইনটু r। ঠিক আছে, এটা হচ্ছে r প্রাইম হচ্ছে n স্কয়ার ইনটু r। তো n এর মান কত? 3 গুণ 3 স্কয়ার ইনটু r। r এর মান হচ্ছে তোমার অলরেডি দেওয়া আছে 5 ওহম ছিল, তাহলে এখানে হচ্ছে 5 দিয়ে দাও। 3 তিরিকে 9, 5 নং 45। 45 হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, টেনে যত গুণ করা হবে সেটা হচ্ছে n স্কয়ার দিয়ে তুমি হচ্ছে লিখে দিলেই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে, আচ্ছা আমরা হচ্ছে এরপরের কোশ্চেনে যাই। বলো, আহ, এই যে সুন্দর একটা কোশ্চেন আছে, বলছে যে একটি বৈদ্যুতিক হিটারের প্রান্তদ্বয়ের মধ্যে 1 কিলো ভোল্ট বিভব প্রয়োগে 10 অ্যাম্পিয়ার আহ, তড়িৎ প্রবাহিত হলে এর রোধ কত হবে? তো রোধ চাইছে, আমাদের ভোল্ট দেওয়া আছে, তড়িৎ প্রবাহ আই দেওয়া আছে, তাহলে আমাদের রোধ আর 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 ইকুয়াল কত? আর ইকুয়াল কি হয় যেন? ভি বাই আই হয় না? অথবা আমরা সবাই জানি এই যে ভি ইকুয়াল আই আর, এবং এখান থেকে যদি তুমি আই বের করতে চাও তাহলে কত হবে? ভি বাই আর হবে, সরি, আই ইকুয়াল ভি বাই আর। তুমি যদি হচ্ছে এখান থেকে কি বের করতে বলছে? রোধ। আর যদি বের করতে, ভি বাই আই হবে। ঠিক আছে, তো সবভাবে তুমি লিখতে পারবা। এখন হচ্ছে তুমি ভি এর মানটা বসাও। ভি এর মান কত দেওয়া আছে? 1 কিলো ভোল্ট। তখন হচ্ছে একের পরে এক, শূন্য 3 শূন্য 1000। আই হচ্ছে 10, এই যে 10 দিয়ে ভাগ করে দিলা, 100 হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে 100 ওহম হচ্ছে রেজাল্ট। এরপরের কোশ্চেনে যাই। বলছে 100 ওহম রোধের 4টি রোধকের সমান্তরাল সংযোগে মোট রোধ কত? কি বলছে? এরকম 100 ওহমের 4টা রোধ তুমি হচ্ছে যদি সমান্তরালে সংযোগ করো, তাহলে সেখানে হচ্ছে তুল্য রোধ মেইনলি কত হবে? তো তুমি সবাই জানো যে এখানে একটা সূত্র আছে, যে যখন তুমি সমান্তরালে সেম মানের রোধ যুক্ত করবা, সেম মানের রোধ সমান্তরালে, অথবা আমি লিখে দিচ্ছি, সমমানের এনটি রোধ যদি সমান্তরালে দাও, সমান্তরালে সমান্তরালে থাকলে আর পি ইকুয়াল হবে হচ্ছে এই যে আর বাই এন। আর হচ্ছে যদি শ্রেণীতে যদি দাও তাহলে আর এস ইকুয়াল হবে হচ্ছে এন ইন্টু আর। ঠিক আছে, তাহলে তোমার এখানে তুমি কি করছো? 100 ওহম মানের রোধ ছিল, 4টা ছিল রোধকের সমান্তরাল সংযোগ, তার মানে 4 দিয়ে ভাগ করতে হবে কতকে? 100কে 4 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 25। আমাদের 36 নম্বরের এ হচ্ছে অ্যান্সার। অনেকেই হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিয়েছো। থিওরির জন্য কি পড়বো ভাই? বই, থিওরির জন্য ইসাক স্যারের বই পড়বা। ঠিক আছে, থিওরির জন্য ইসাক স্যারের বই, ইসাক স্যার বা আমির হোসেন স্যার যেটাই বলো, ইসাক স্যারের বইটা পড়বা, তাহলে হচ্ছে থিওরি বেশি ভালো মতো কভার হবে। শুধু থিওরি না, চেষ্টা করবা যদি অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা দাও, তাহলে অবশ্যই থিওরির জন্য আহ ইসাক স্যারের বই তো পড়বা, ইসাক স্যারের অনুশীলনের এমসিকিউ দেখবা, এবং পাশাপাশি উদাহরণগুলোও দেখার চেষ্টা করবা, যেগুলো হচ্ছে গুচ্ছে অনেক সময় দেয়। ঠিক আছে, ইভেন ঢাবির জন্য ইম্পর্টেন্ট। যদিও ঢাবির পরীক্ষা কালকে, তোমরা এখানে তো কেউ আসলে ঢাবির পরীক্ষার্থী না আমি যতটুকু বুঝতেছি। আচ্ছা, এরপরের জিনিসগুলো দেখায়। বলছে একটি পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, রোধ হচ্ছে আর, আপেক্ষিক রোধ হচ্ছে রো, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? এই এদের মধ্যে সম্পর্ক কি, এটা কি আমার নতুন করে বলে দিতে হবে? এটা কি আমার নতুন করে বলে দিতে হবে? এটা কি জানো? আর ইকুয়াল রো এল বাই এ, তাই না? রো এল বাই এ। এখানে কি আর ইকুয়াল রো এল বাই এ আছে? নাই। তাহলে আমাদের এ ইকুয়াল কত এটা একটু দেখি। এ ইকুয়াল হচ্ছে রো এল বাই আর, রো এল বাই আর। কি বের করছিলাম? এ ইকুয়াল রো এল বাই আর, হয় নাই। আচ্ছা, এরপরে আর কি আছে আমাদের? হচ্ছে এ ইকুয়াল হচ্ছে রো এল বাই আর, এটাও হবে না। তাহলে আই ইকুয়াল কত? সরি, এল ইকুয়াল কত? এল ইকুয়াল হয় হচ্ছে এ আর বাই রো, এ আর বাই রো, এ আর বাই হচ্ছে রো,
এ আর বাই রো, এটাও হবে না। তাহলে রো ইকুয়াল হোয়াট? রো ইকুয়াল হচ্ছে আর এ বাই হচ্ছে এল। এই যে আর এ বাই হচ্ছে এল, তাহলে অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ঠিক আছে, সূত্রগুলা মনে রাখবা, এইভাবে হচ্ছে কেটে কেটে অ্যান্সার দেখবা। বলছে একই রোধের দুটি তাপমাত্রার একই রোধের দুটি তামার তারের দৈর্ঘ্যে অনুপাত হচ্ছে 1:4। এদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? এদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? আমি জানি না কোশ্চেন দেখা যাচ্ছে কিনা। অ্যান্সার কি বেশি, কোশ্চেন কি বেশি ছোট দেখা যায় বা অস্পষ্ট বা দেখা যাচ্ছে না, এরকম কি হচ্ছে? একটু জানাও। ওকে, আমরা একটু দেখি। তো বলছে কি তামার তারের অনুপাত হচ্ছে 1:4, এদের মধ্যে ব্যাসার্ধের অনুপাত কত হবে? তো বলছে রোধ দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে, দেখো রোধ সমান কি সমান? রোধ সমান দুইটা তামার তার, তার সমান মানে হচ্ছে রো সমান। তারপরে তুমি এইভাবে চিন্তা করো, এই যে আর ইকুয়াল রো এল বাই এ, যেটা এখানে কি বলছে? রোধ সমান, তার মানে হচ্ছে দুইটার রোধই সমান। ওকে, রোধ যদি সমান হয় তাহলে এরপরে যে তামার তার, দুইটা তামার তার মানেও এটাও সমান। এরপর হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:4, দৈর্ঘ্যের অনুপাত 1:4। তো 1:4 যদি হয় তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাহলে তুমি চিন্তা করো, L1 বাই A1 ইকুয়াল হচ্ছে L2 বাই A2। তাহলে এই যে L1 বাই হচ্ছে L2, যেটা এটা ইকুয়াল হচ্ছে A1 বাই A2, এবং এটা ইকুয়াল কত হচ্ছে বলতো? L1 বাই L2 মানে হচ্ছে 1:4। তো এটা যদি 1:4 হয়, A1 বাই A2 1:4ই হবে। A1 বাই A2 1:4 হবে। তো 38 নম্বরের অ্যান্সার কি হবে? ও সরি, এটা তো হচ্ছে আয়তন বের করছি আমি। সরি 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 সরি, মাই ব্যাড। আয়তনের সাথে আসলে অ্যাকচুয়ালি সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে ব্যাসার্ধের অনুপাত। তো ব্যাসার্ধের অনুপাত মানে হচ্ছে আর স্কয়ার দিয়ে বের করতে হবে, তাই না? তাহলে স্কয়ারটা হবে হচ্ছে, কি বলছে, এটা যদি 1:4 হয়, ওইটাও 1:4 হওয়ার কথা। কিন্তু হুম, তো 1:4 যদি হয়, আহ এই যে, কিন্তু এর জায়গায় আমাদের আছে হচ্ছে আর, আর 1/r2 এর হোল স্কয়ার হয়ে গেল, তাই না? R1/r2 এর হোল স্কয়ার, তাহলে ব্যাসার্ধের অনুপাত হবে হচ্ছে কত? সরি, আমি কি কোথাও মিস্টেক করলাম? বলছে যে তামার রোধ সেম, তারপরে হচ্ছে তামার তারের দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 1:4। দৈর্ঘ্যের অনুপাত যদি 1:4 হয়, তাহলে হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আয়তনের অনুপাত যদি হচ্ছে 1:4 হয়, এটা কি আয়তনের অনুপাত? তাহলে ব্যাসার্ধের অনুপাত অবশ্যই কি এই যে রুট ওভার এটার হবে না? রুট ওভার করে দিবা, তাহলে 1:2 হবে, তাই না? 1:2 হবে আমাদের অ্যান্সার, 1:2 হবে আমাদের অ্যান্সার, 1:2 হবে আমাদের অ্যান্সার। দোলা যে অ্যান্সারটা দিছিল এটা হবে না। দৈর্ঘ্য ও ব্যাসার্ধ হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক ঠিক আছে, কিন্তু 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 এখানে হচ্ছে তোমাকে এইভাবে কিন্তু বলা নাই যে একটা 4 গুণ করলে আরেকটা কি হবে, এরকম কিন্তু অ্যান্সার না। তোমার দেখতে হবে যে ব্যাসার্ধের, দৈর্ঘ্যের অনুপাতের সাথে ব্যাসার্ধের অনুপাতের কি সম্পর্ক। ঠিক আছে, দৈর্ঘ্যের অনুপাতের সাথে ব্যাসার্ধের অনুপাতের কি সম্পর্ক? তুমি যদি দৈর্ঘ্য যদি 4 গুণ করো, তাহলে আয়তন যেটা আছে ওইটাকেও 4 গুণই করতে হবে। মানে বিষয়টা চিন্তা করো, তুমি হচ্ছে উপরে এই যে এই জিনিসটা সেম রাখতে চাও, ঠিক আছে? তুমি উপরে যদি 4 দিয়ে গুণ করো, নিচেও 4 দিয়ে গুণ করতে হবে না? তাহলে উপরে 4 হচ্ছে এল এরটা, তাহলে এই 4টা হচ্ছে এ এর জন্য। তাহলে এই 4 অ্যাকচুয়ালি তো 4 না, কারণ হচ্ছে আমাদের অনুপাতটা হচ্ছে ব্যাসার্ধের। তো আমি এখানে 4 গুণ করতেছি আয়তনে, তাহলে ব্যাসার্ধের ক্ষেত্রে তাহলে কত গুণ হবে সেটা? ব্যাসার্ধে অ্যাকচুয়ালি কত? ব্যাসার্ধের উপরে স্কয়ার থাকে না? তাহলে এটা হয়ে গেল 2 গুণ। তো অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হচ্ছে রুট ওভার এই যে 1:4, মানে হচ্ছে 1:2 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে এই যে ডি নাম্বার। ঠিক আছে, যদিও উল্টা পাল্টা করে অ্যান্সার দেওয়া, দেখছো, বুঝতে পারছো? এ ডি বি সি ই, তো ডি নাম্বারটা আমাদের হচ্ছে অ্যান্সার 1:2। এর পরেরটাতে আমরা যাই, যাদের এটাতে কনফিউশন আছে। দোলা বলতেছে 2:1ই হবে না, 2:1 হবে না আপু, 1:2ই হবে এটা অ্যান্সার। ওকে, আমরা হচ্ছে এর পরের কোশ্চেনে যাই। বলছে যে আম, 2
আচ্ছা, হ্যাঁ। তো 2 ওহম আন্তরোধের, আন্তরোধ মানে হচ্ছে অভ্যন্তরীণ রোধ। একটি কোষের প্রান্তদ্বয় 8 ওহম রোধের সাথে সংযুক্ত করলে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আহ, প্রবাহিত হয়। কোষটির তড়িৎচালক বল কত? কোষটির তড়িৎচালক বল কত? তো তড়িৎচালক বল আমরা জানি, সবাই জানি, ই ইকুয়াল তড়িৎচালক ইকুয়াল আই ইন্টু আর প্লাস হচ্ছে আই ইন্টু বড় হাতের আর। অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে নর্মালি সূত্রটা হচ্ছে কেমন? নর্মালি সূত্রটা হচ্ছে এই যে আমাদের আই ইকুয়াল বড় হাতের ই বাই বড় আর প্লাস ছোট আর। ঠিক আছে? এখন তুমি যদি হচ্ছে গুণ করে দাও, ইকুয়াল কত আসবে? আই ইন্টু আর, আই ইন্টু আর। তো এই যে এটা হচ্ছে আমাদের সূত্র। এখন হচ্ছে তুমি মান বসাও। তো আই যেহেতু কমন, আমি হচ্ছে সরাসরি এইভাবে লিখতে পারি, আর প্লাস বড় আর। তো ছোট আর হচ্ছে আমাদের ছোট আর হচ্ছে 2 ওহম, বড় আর হচ্ছে 8 ওহম, দুইটা মিলে 10 ওহম। 10 এর সাথে আই গুণ করতে হবে, 10 এর সাথে এটা গুণ করলে অ্যান্সার হয় 3। তাহলে 3 ভোল্ট হচ্ছে আমাদের রেজাল্ট, 3 ভোল্ট হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, এরপরের কোশ্চেনে আসি আমরা। এরপরের কোশ্চেন হচ্ছে একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে, দেখো কি বলছে, একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট। বাল্বটির রোধ কত? বাল্বটির রোধ কত? তাহলে এই যে বাল্বের রোধ সুন্দর করে দেওয়া আছে 20 ভোল্ট 100 ওয়াট। ঠিক আছে? আমরা সবাই জানি যেহেতু যেহেতু পি এর কয়েকটা সূত্র আছে, পি ইকুয়াল আই স্কোয়ার আর হয়, আর একটা হয় হচ্ছে পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। তোমার দেখতে হবে কি দেওয়া আছে কি দেওয়া নাই। এখানে কি দেওয়া আছে আমাদের? ভি দেওয়া আছে, তারপরে হচ্ছে হচ্ছে পি দেওয়া আছে, লাগবে হচ্ছে আর। তো আর বের করতে পারবো কোন সূত্র দিয়ে? এই সূত্র দিয়েও বের করতে পারবো, এই সূত্র দিয়ে বের করতে পারবো। কিন্তু এখানে আমাদের লাগবে হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ এখানে দেওয়া নাই, এখানে দেওয়া আছে হচ্ছে বিভব। তাহলে বিভবের সূত্র ইউজ করতে হবে। তো আমরা যদি এখান থেকে আমরা কি বের করব? আর যদি বের করতে চাই, আর ইকুয়াল হচ্ছে তাহলে কত হবে? ভি স্কোয়ার বাই পি হয়ে যাবে। তো ভি স্কোয়ারের মানটা তুমি এখানে বসাও, ভি স্কোয়ারের মানটা এখানে তুমি বসাও। ভি স্কোয়ার ভি 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 220, 220 এর স্কোয়ার ভাগ হচ্ছে এই যে 100, 100। তুমি হচ্ছে এখন অ্যান্সারটা বের করো। এটার অ্যান্সার কত হবে? এটা হচ্ছে গুণ করে বের করে ফেলো। আমি আসলে সময় নাই, আমি হচ্ছে তোমাদের সলভটা দেখাচ্ছি। এটার অ্যান্সার বের করে নিও। এটার অ্যান্সার হবে হচ্ছে এটা। ঠিক আছে, 484। এরপরে আমরা যাই। বলছে একটি অজানা রোধের সঙ্গে একটি 3 ওহম মানের রোধ সমান্তরালে যুক্ত করা হলো, বর্তনীটির তুল্য রোধ কত হবে? বলছে কি একটি অজানা রোধের সঙ্গে একটি 3 ওহম রোধ সমান্তরালে যুক্ত করা হলো, তাহলে বর্তনীর তুল্য রোধ কত হবে? বর্তনীর তুল্য রোধ কত হবে? 3 ওহমের চেয়ে বেশি হবে, 3 ওহমের চেয়ে কম হবে, 3 ওহম হবে, অজানা রোধের সমান হবে, কোনোটিই নয়। আমাকে বলো তো কত হবে? অবশ্যই তুমি যখন সমান্তরালে দুইটা রোধ যখন তুমি হচ্ছে যুক্ত করো, তখন তার মানে এটাই বোঝায় যে এইখানে থেকে যে তুল্য রোধটা যেটা হবে সেটা অবশ্যই এটা এবং এটা প্রত্যেকের চেয়ে ছোট হবে। ধরো এটা যদি 2 হয়, এটা যদি 5 হয়, তাহলে এদের তুল্য রোধ অবশ্যই 2 এর চেয়ে ছোট হবে। ঠিক আছে? মানে যেটা লেটেস্ট বা লোয়েস্ট যে মানটা আছে তার চেয়ে অবশ্যই ছোট হবে। ঠিক আছে? তাহলে এখানে বলছে যে একটি অজানা রোধের সঙ্গে 3 ওহম মানের রোধ যুক্ত করছে, তাহলে অবশ্যই 3 এর চেয়ে ছোট হবে না অ্যান্সার? তাহলে 3 এর চেয়ে ছোট, এই যে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। বুঝতে পারছো? বুঝে থাকলে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, হচ্ছে আমাদের একটা। বলছে যে একটি বৈদ্যুতিক বর্তনী 12 ভোল্টের বিদ্যুৎ উৎসের সঙ্গে যুক্ত রয়েছে 5 ওহম এবং 8 ওহম মানের দুটি রোধ শ্রেণী সমবায়ে, এবং এদের মাঝখানে 3 ওহম এবং 6 ওহম মানের দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। বর্তনীতে প্রবাহিত বিদ্যুৎ মাত্রা কত? মানে এক কথায় তোমার আইটা চাইছে, আই ইকুয়াল হোয়াট। এখন তোমার এটা হচ্ছে দেখে বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কি বর্তনী বা কিরকম বর্তনী হচ্ছে তোমার এখানে তারা ইউজ করছে, এবং এটা হচ্ছে তোমার কল্পনা করে নিতে হবে। ঠিক আছে? আমরা একটু কল্পনা করি। দেখো বলছে যে একটি বৈদ্যুতিক বর্তনী, আচ্ছা, বলছে 5 ওহম এবং 8 ওহম কি করছে? শ্রেণী সমবায়ে যুক্ত। সুন্দর করে আমি দিয়ে দিলাম দুইটা শ্রেণী সমবায়ে দুইটা রোধ দিয়ে দিলাম। আচ্ছা, বলছে এদের মাঝখানে আহ 3 ওহম এবং 2 ওহম মানের 3 ওহম মানের এবং সরি 6 ওহম মানের দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এদের মাঝখানে যুক্ত আছে না? এদের মাঝখানে যদি থাকে তাহলে জিনিসটা কি এরকম?
এদের মাঝখানে হচ্ছে এই যে দুইটা রোধ হচ্ছে সমান্তরালে যুক্ত, তার সাথে আবার এই যে আগের রোধ। পুরা জিনিসটা কি দেখতে এরকম হবে কিনা তোমরা একটু বলো। 42-এর সি নাম্বার অ্যান্সার দাগাই দিছে অনেকে, আহ অনেক বলে ফেলছে যে এটার অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। তো ওকে দেখি, 42-এর সি, 41-এর বি। ওকে 42-এর, আচ্ছা দোলা ছাড়া আর কেউ কি এটার অ্যান্সার দিতে পারবা? আমি এটার অ্যান্সারটা একটু চাচ্ছি, কারণ এই টাইপের ম্যাথ, এত বড় ম্যাথ নরমালি নরমালি চট্টগ্রামে আসে না, ঠিক আছে? কিন্তু যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তোমরা পারবা কিনা এবং অল্প সময়ে সলভ করতে পারবা কিনা, এটা হচ্ছে আমার একটু বোঝার বিষয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটু বোঝার বিষয়। বলো। আচ্ছা, আর কেউ যেহেতু অ্যান্সার দিচ্ছ না, আমি একটু দেখাই নেই। দেখো, সুন্দর করে বলছে না, এই যে 5, একটা হচ্ছে 5 আর একটা কত 8, বলছে এদের মাঝখানে এটা এটা সমান্তরালে, তার মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6। 3 আর 6 এর ক্ষেত্রে আমাদের যে সমান্তরাল যে তুল্য রোধ যেটা হয় সেটা হয় হচ্ছে 2, তাহলে এই টোটালটা মিলে 2, এটা 5 এটা 8, 8 5 13, 13 আর 2 কত, 13 আর 2 কত 15, তো টোটাল হচ্ছে 15 আমাদের। আহ আমরা হচ্ছে তুল্য রোধ পেয়ে গেছি। এখন আমাদের লাগবে হচ্ছে জাস্ট আই ইকুয়াল হচ্ছে ভি বাই আর, ভি এর মান হচ্ছে 12/15, 12/15 কত হয় বলতো? 12/15 অবশ্যই একের চেয়ে ছোট হবে, যেহেতু এটা বড় এটা ছোট, সরি এটা ছোট এটা বড়, তো বড় মান দিয়ে ভাগ করলে একের চেয়ে ছোট হয় অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা 0.8, ঠিক আছে? ওকে, দোলা তুমি সেরা, তুমি ছাড়া আর কেউ অ্যান্সার দেয় নাই। এটা আহ যারা ক্লাসে আছো তো তাদের জন্য কিন্তু জিনিসটা অসম্মানের, ঠিক আছে? তো তোমরা পারলা না, দোলা একাই অ্যান্সার দিয়ে দিল। ওকে, আচ্ছা, এরপরে দেখো হুইটস্টোন ব্রিজের ম্যাথ আসছে, বলছে একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 100, 324 এবং 60 ওহম মানের দুই রোধ আছে। চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে সংযুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে? এই টাইপের ম্যাথ নিয়ে সূত্র বসানোর দরকার নাই, আমি দেখাই দিচ্ছি ইজিলি। এখানে দেখবা তুমি সিরিয়ালে কি আছে, 100 এখানে 300, 100 কে কার কত গুণ, 100 থেকে এটা 300 হয়ে গেছে না, 3 গুণ হয়েছে। এখানে আছে কত 24, এরপর একটা অবশ্যই 24-এর 3 গুণ হবে, 24-এর 3 গুণ কত, কত হয় 72 না, 72। তো এই যে এখানে হওয়ার কথা 72, 72 না হয়ে আছে কত 60। বলছে যে কিভাবে সংযুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে, তাহলে কি করতে হবে, হওয়ার দরকার হচ্ছে সরি 70 কেন, দেওয়া আছে 60, তোমার লাগবে হচ্ছে 72, কত যোগ করতে হবে 12। তো যখন দেখবা যে শর্ট পড়তেছে মানে আরো যোগ করা লাগবে, তার মানে হচ্ছে তোমার এটা শ্রেণীতে যুক্ত করবা। শ্রেণীতে কত 12 ওহম, তাহলে তাহলে এই যে শ্রেণী সংযোগে 12 ওহম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোনো কারণে যদি এরকম হইতো তোমার লাগবে হচ্ছে 10 কিন্তু দেওয়া আছে হচ্ছে 20, তখন কি করতা, যেহেতু তোমার হচ্ছে মান ছোট বানাইতে হবে, এই জন্য তুমি হচ্ছে তখন সমান্তরাল তুল্য রোধের সিস্টেমটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে ভাই, পড়াশোনা নিয়ে আমাদের কোনো লজ্জা নাই। সমস্যা নেই, পড়াশোনা নিয়ে কোনো লজ্জা নাই। হ্যাঁ, লজ্জা যদি তুমি চেষ্টা করো, ঠিক আছে, তুমি প্রতিনিয়ত চেষ্টা করতেছো, তাহলে লজ্জা করা উচিত না। ঠিক আছে, যারা চেষ্টা করে তাদের কোনো লজ্জা থাকা উচিত না, মানে লজ্জা করা উচিত না, কারণ চেষ্টার মধ্যে কোনো লজ্জা নাই, কিন্তু না পারার মধ্যে লজ্জা আছে। ঠিক আছে, তুমি যদি না পেরেও যদি তুমি বসে থাকো যে তুমি কবে শিখবা, তোমার বয়স পার হয়ে যাবে, তুমি বুড়া হয়ে যাবা, এরপরেও শিখবা না, তাহলে তোমার অবশ্যই লজ্জা করা উচিত। ঠিক আছে, আর যদি তোমার মধ্যে চেষ্টা থাকে, শেখার আগ্রহ থাকে, তাহলে তোমার অবশ্যই লজ্জা করতে হবে না। ঠিক আছে, অবশ্যই। ওকে, এরপর আমরা একটু পরের কোশ্চেনটা দেখি। বলছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম আলোর তরঙ্গ তত্ত্ব প্রবর্তন করেন? এটা তোমরা সবাই জানো, কে কে এটা, এটা হচ্ছে হাইগেন্স তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করেন। এরপরের কোশ্চেনে আমরা যাই। এরপরের কোশ্চেন হচ্ছে, বলছে আহ আলোর কোয়ান্টাম তত্ত্ব ছাড়া কোন ঘটনাটি ব্যাখ্যা করা যায় না? আলোর কোয়ান্টাম তত্ত্ব দিয়ে কোনটা আমরা যেন দেখছিলাম, কোয়ান্টাম তত্ত্ব দিয়ে দেখছিলাম হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া, তাই না? ফটোতড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া। তাহলে
এই যে ফটোতড়িৎ প্রক্রিয়া হচ্ছে, এই কোয়ান্টাম তত্ত্ব ছাড়া তুমি প্রমাণ করতে পারবে না। শূন্য স্থানে ভেদনযোগ্যতা কত, এটা অলরেডি একটা ক্লাসে একটা প্রশ্ন আমরা দেখছি, এটা হচ্ছে অ্যান্সার। এরপর এটাতে যাই আমরা। দেখো একটা জিনিস হয়তো খেয়াল করতেছো, এটা হচ্ছে তোমাদের ভৌত আলোক বিজ্ঞান, ঠিক আছে? ভৌত আলোক বিজ্ঞানের বেশিরভাগ কোশ্চেনে কিন্তু জ্ঞানমূলক, ঠিক আছে? ভৌত আলোক বিজ্ঞানের বেশিরভাগ কোশ্চেনই হচ্ছে জ্ঞানমূলক। তার মানে তোমার যে ভৌত আলোক বিজ্ঞানের জ্ঞানমূলক গুলা খুব আহ সুন্দর করে পড়তে হবে। দৃশ্যমান আলোক রশ্মির কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম শুরু হয় হচ্ছে এই যে বেনিয়া সহগলা যেটা আছে, বেনি সহকলা, এখানে এই যে এই দিক থেকে হচ্ছে কম এবং আস্তে আস্তে এদিকে হচ্ছে বেশি, ঠিক আছে? এটা কি বেশি? এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সরি গামা দিয়ে ফেলছি। তরঙ্গ দৈর্ঘ্য কম থেকে আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে? তার মানে হচ্ছে যত ওইদিকে যাবা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি? বেগুনি হচ্ছে আমাদের অ্যান্সার, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। ওকে, এরপরে আমরা যাই। বলছে যে গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্য নিচের কোনটি? গঠনমূলক ব্যতিচার হইতে হবে। যখন তুমি গঠনমূলক ব্যতিচার হিসাব করতে যাবে তখন অবশ্যই আহ কি হবে? ল্যামডার সরি, যেহেতু এখানে হচ্ছে আমাদের কি আছে? পথ পার্থক্য আছে। হ্যাঁ, তো এটা হবে হচ্ছে ল্যামডা বাই 2 এর অবশ্যই জোর গুণিতক, তাই না? জোর গুণিতক হবে, তার মানে 2n ল্যামডা বাই 2, 2n ল্যামডা বাই 2 হওয়ার কথা। এই যে 2n ল্যামডা বাই 2 হওয়ার কথা, এই 2 যদি কেটে যায় তাহলে কত হবে? n ল্যামডা হবে না? তাহলে এন ল্যামডা কোথায় আছে? এন ল্যামডা আছে এ নাম্বারে, ঠিক আছে? 50 এর অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। 50 এর অ্যান্সার কত? এ নাম্বারটা। সবাই কি বুঝতে পারতেছো? ক্লাস কি সবাই বুঝতে পারতেছো নাকি কোনো সমস্যা হচ্ছে? আমাকে জানাও, আমাকে জানাও। হ্যাঁ, 50 এর এ নাম্বার সবার আগে দোলা অ্যান্সার দিছে। আমরা তাহলে এরপরে কোশ্চেনে যাই। সেম টাইপের কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন। তাহলে আমাকে বলো গঠন ধ্বংসাত্মকের জন্য কি হবে? ধ্বংসাত্মকের জন্য হয় হচ্ছে বিজোড় সংখ্যক। বিজোড় সংখ্যক মানে হচ্ছে 2n প্লাস 1 ল্যামডা বাই 2, ঠিক আছে? 2n প্লাস 1, অথবা অথবা এটাও এরকমও দেওয়া থাকতে পারে 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, ঠিক আছে? দুইটাই হবে অ্যান্সার, দুইটাই অ্যান্সার হবে। তাহলে এখানে কোনটা আছে? 2n প্লাস 1 ল্যামডা বাই 2 আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরটাতে আমরা দেখি, বলছে কোনটি দ্বারা আলোর আর তরঙ্গ ধর্ম প্রমাণিত হয়? আলো যে একটা অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, এটা আসলে প্রমাণ করা যায় কি দিয়ে? এটা প্রমাণ করা যায় হচ্ছে আলোর সমবর্তন দিয়ে, আলোর সমবর্তন দিয়ে। কারণ হচ্ছে আলোর সমবর্তনে হচ্ছে এই যে আমরা যখন পোলারাইজার ইউজ করি, পোলারাইজার ইউজ করলে আলোর হচ্ছে কি হয়? এই যে আড়াআড়ি ভাবে যেই তরঙ্গগুলা থাকে, এই তরঙ্গগুলা মাইনাস হয়ে যায়, যে কারণে হচ্ছে আলোর ইন্টেন্সিটি কমে যায়, তাই না? তোমরা সবাই জানো। এরপর আমরা যাই। বলছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বৃদ্ধি পেলে ভরের কি পরিবর্তন হবে? বস্তুর যদি বেগ বৃদ্ধি পায় তাহলে ভর কি অবশ্যই বাড়বে না? কেন বাড়বে? কারণ গতিশীল অবস্থায় আছে। তো গতিশীল অবস্থায় ভর হচ্ছে বেড়ে যায়, কি হবে? ভর বেড়ে যাবে। এরপরের কোশ্চেনে যাই আমরা। বলছে একটি এম ভর ও সি আধান বিশিষ্ট ইলেকট্রন বাই বিভব পার্থক্যে ত্বরান্বিত হলে, আচ্ছা, বিশিষ্ট ইলেকট্রন বা বিভব, আমি বুঝলাম না এখানে কি কোনোভাবে টাইপিং এ মিস্টেক করছে? ও সরি, এটা হচ্ছে ভি বিভব পার্থক্য হবে, ঠিক আছে? তার মানে একটি এম ভর ও সি আধান বিশিষ্ট ইলেকট্রন যদি ভি বিভব পার্থক্যে ত্বরান্বিত হয়, তাড়িত হয়, তাহলে ইলেকট্রনের চূড়ান্ত বেগ কত হবে বা ম্যাক্সিমাম বেগ কত হবে? আমরা সবাই জানি এই যে এম সরি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ই ইন্টু ভি, ঠিক আছে? এটা হচ্ছে ভোল্ট। তাহলে আমরা যদি এখান থেকে বেগ বের করতে চাই তাহলে কি করতে হবে? ভি স্কোয়ার ইকুয়াল কত হবে? 2টা ওই পাশে 2 ইভি বাই হচ্ছে এম। এখন এখান থেকে যদি ভি বের করতে চাই, রুট ওভার 2 ইভি বাই এম। তো রুট ওভার 2 ইভি বাই এম, 2 ইভি বাই এম। এই যে সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার, সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। 54 সি নাম্বার হবে
অ্যান্সার। তোমরা সবাই ভালো পারো। ওকে, আমরা হচ্ছে এরপরে কোশ্চেনে যাই। আচ্ছা, এটা হচ্ছে জায়গা মতোই আছে। এরপরে দেখো বলছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং ফোটনের শক্তি যদি ই হয় তাহলে সম্পর্ক কি? ই ইকুয়াল সি বাই ল্যামডা, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে কোশ্চেন বলছে কোন উপাদানের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা যথাক্রমে 7 ও 13 হলে নিউট্রন ও প্রোটন সংখ্যা সমূহ যথাক্রমে এম এম। আচ্ছা, একজন আসছে, আমি একটু ইয়েটা খুলে দিই, গেটটা খুলে দিচ্ছি। ওকে, তো আমাদের কি বলা আছে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এই যে প্রোটন এবং নিউট্রন সংখ্যাটা জানতে চাইছে। তো তোমাদের সুন্দর করে ভর সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, পারমাণবিক সংখ্যা 7, ভর সংখ্যা যদি 13 হয় তাহলে নিউট্রন সংখ্যা কত বলো তো? এই যে 13/7 মানে কত? 6, তার মানে হচ্ছে 7,6 হচ্ছে তোমার এই যে নিউট্রন আর প্রোটন সংখ্যা, সরি, নিউট্রন প্রোটন মানে হচ্ছে নিউট্রনের সংখ্যা আগে, মানে 6,7। 6,7 কোথায় আছে? 6,7 হচ্ছে এ নাম্বারটা অ্যান্সার, তাই না? ওকে, সবাই পারতেছো, সেরা। আমরা হচ্ছে এরপরে কোশ্চেনে যাই। এরপরের কোশ্চেন হচ্ছে বলছে এইচ পরমাণুতে কয়টি প্রোটন এবং কয়টি নিউট্রন থাকে? এইচ পরমাণুতে কয়টি প্রোটন এবং কয়টি নিউট্রন থাকবে বলতো? কয়টা থাকবে? মানে হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে, নিউট্রন থাকে শূন্য নাকি? আর পরমাণু থাকে, প্রোটন থাকে একটা, তাহলে অ্যান্সার হচ্ছে এক, তাই না? 61 এর 61 এর অ্যান্সার কত? এ নাম্বার। এরপরের কোশ্চেনে যাই। এরপরের কোশ্চেন বলছে পারমাণবিক সংখ্যা 1 এবং ভর সংখ্যা যদি 1, আচ্ছা, পারমাণবিক সংখ্যা 1 এবং ভর সংখ্যা 1 বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াসে কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন থাকে? ওই সেম কোশ্চেন। তো বুঝতেছো, এত সহজ সহজ কোশ্চেন কিন্তু চট্টগ্রামে দিয়ে থাকে। তাহলে এই যে কয়টা প্রোটন কয়টা নিউট্রন থাকে? প্রোটন থাকে একটা, নিউট্রন থাকে 0টা। এরপরে কোশ্চেন আমরা যাই। এরপরে কোশ্চেন বলছে একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে কম্পাঙ্ক কত? একমুখী বিদ্যুৎ প্রবাহ, একমুখী বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে এটা হচ্ছে ডিসি প্রবাহ, তাই না? ডিসি বিদ্যুতের ক্ষেত্রে যেটা হয়, নরমালি এসির ক্ষেত্রে এইভাবে হচ্ছে একটা কম্পাঙ্ক আছে, কিন্তু ডিসির ক্ষেত্রে যেটা হয়, ডিসিতে এটা হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড যায়। তার মানে এটা হচ্ছে এসি, এটা হচ্ছে ডিসি। তাহলে আমাকে বলো ডিসিতে কোনো এই যে কম্পাঙ্ক কি হচ্ছে? কোনো কম্পাঙ্ক নাই অ্যাকচুয়ালি। তো কোনো কম্পাঙ্ক না থাকলে অ্যান্সার হবে 0, সি নাম্বার 0 হবে। 63 এর অ্যান্সার হচ্ছে সি। হ্যাঁ, দোলা সবার আগে অ্যান্সার দিচ্ছে। দোলা তো সেরা, তুমি এইভাবে ধরে রাখো, আশা করি তুমি ভালো করবা অ্যাডমিশনে। এরপরে বলছে পি ধরনের, আচ্ছা, পি ধরন বা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে অপদ্রব্য মেশাতে হয় নিচের কোনটা? বলো, পি টাইপ তৈরির জন্য তুমি কি করবা? পি টাইপ মানে হচ্ছে পজিটিভ টাইপ, তাহলে হচ্ছে তোমার কি করতে হবে? ত্রিযোজী একটা মৌল যোগ করতে হবে। ত্রিযোজী মৌল কি আছে? ফসফরাস, অ্যালুমিনিয়াম, অ্যান্টিমনি আর অক্সিজেন। এখানে ত্রিযোজী মৌল কোনটা? ত্রিযোজী মৌল হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, নাকি? ত্রিযোজী মৌল কোনটা? অ্যালুমিনিয়াম। ওকে, ওকে, এরপরের কোশ্চেনে যাই। বলছে যে এন ধরন বা এন টাইপ অর্ধপরিবাহীর সংখ্যাগরিষ্ঠ বাহক বা মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হবে? এন টাইপ মানে কি? নেগেটিভ টাইপ, তাই না? তো নেগেটিভ টাইপে আমাদের হচ্ছে ইলেকট্রন গুলা হচ্ছে বেশি বেশি দেখা যায়, মানে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন তৈরি হয়। মুক্ত ইলেকট্রন তৈরি হওয়া মানে হচ্ছে মেজরিটি চার্জ এখানে ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ বা ইলেকট্রন, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এরপরের কোশ্চেন বলছে যে একটি অর্ধপরিবাহী অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়ালে এবং তড়িৎ পরিবাহিতা কি হবে? কি বলছে? একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা যদি বাড়ানো হলে তড়িৎ পরিবাহিতা কি হবে? তো তাপমাত্রা বাড়াইলে যেটা হয় নরমালি, মানে পরিবাহীর ক্ষেত্রে, নরমাল পরিবাহীতে তাপমাত্রা বাড়াইলে তার হচ্ছে রোধ বেড়ে যায়, পরিবাহিতা কমে। কিন্তু তুমি যদি অর্ধ পরিবাহীর কথা চিন্তা করো, তখন যদি তুমি তড়িৎ পরিবাহিতা কি হবে? তাপমাত্রা বাড়ার সাথে সাথে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত তার হচ্ছে তড়িৎ পরিবাহিতা কি হবে? বাড়বে, তাই না? তো তড়িৎ পরিবাহিতা যদি বাড়ে, তার মানে হচ্ছে আহ
আচ্ছা, এটার অ্যান্সার কে কি দিচ্ছে আমি একটু দেখতে চাই। 65 এর এ বলছে, 65 এর এ, হ্যাঁ সরি 65 এর এ, 65 তে এ, 66 কি হবে? 66, 66টা একটু দেখি তোমাদের। আচ্ছা, 66 এর আইরিন আক্তার বলছে সি নাম্বার হবে। সি নাম্বার কমবে, আমি কিন্তু অলরেডি বলছি যে সি নাম্বার হবে হচ্ছে বাড়বে। কেন? অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে যতক্ষণ পর্যন্ত তুমি হচ্ছে তাপমাত্রা বাড়াবা, ততক্ষণ পর্যন্ত তোমার হচ্ছে পরিবাহিতা কি হবে? বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে বাড়বে। এরপরের কোশ্চেনে যাই। এরপরের কোশ্চেন হচ্ছে বলছে যে আম, অর গেটের আউটপুটকে নট গেটের ইনপুটের সাথে সংযুক্ত করে কি পাওয়া যায়? অর গেট এবং নট গেট তার মানে কি? অর গেট এবং নর তার মানে হচ্ছে এক্স অর, তাই না? সরি, এক্স নর হবে নাকি কি হবে বলো? মানে অর গেট এ প্লাস বি, কি করবা? নট দিয়ে দিছো, তার মানে হচ্ছে এরকম হবে না, তাই না? তার মানে কি জিনিসটা হচ্ছে এরকম, নট অর, নট অর মানে হচ্ছে নর গেট। আর যদি এরকম থাকতো যে এন্ড গেট এবং হচ্ছে নট গেট, তাহলে কত কি দিত? তাহলে হয়তো সেটা ন্যান্ড। ঠিক আছে, এরপর একটি ন্যান্ড গেটের বুলিয়ান বীজগণিত কোনটি? এই যে সুন্দর করে দেওয়া আছে, বুলিয়ান বীজগণিত কোনটি? ন্যান্ড গেট বলছে কিন্তু, ন্যান্ড গেট, ন্যান্ড গেট। এখানে কি বার দিতে পারে নাই, তাই না? এটা খুব সম্ভবত একটা বার দিতে ভুলে গেছে। এটা খুব সম্ভবত এখানে অথবা যে কোনো একটাতে উপর একটা বার হবে। তো বুঝতেই পারতেছো, যেটাতে বার আছে সেটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে এরপরেরটাতে যাই। এরপরের অ্যান্সার হচ্ছে আহ কোনটি সার্বজনীন লজিক গেট? সার্বজনীন লজিক গেট কোনটা বলো? 59 নাম্বার সার্বজনীন লজিক গেট কোনটা হবে? সরি, আমি মনে হয় একটু ভুল করছি। এটা হচ্ছে ন্যান্ড, নর না তো, সরি। ন্যান্ড যেহেতু, তাহলে এন্ড এর উপরে হচ্ছে বার হবে। তাহলে এই যে এটাতে একটা বার হইতো, মানে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে বার গুলা দিতে পারেনি হয়তো টাইপার। তো এই যে এটা হবে আমাদের অ্যান্সার, সি নাম্বারটা হবে। ওকে, এরপরের গুলাতে চাই। আচ্ছা, এটা এটা এই যে 59 এর হচ্ছে অ্যান্সারটা চাইছে তোমাদের থেকে। 59 বলছে কোনটি সার্বজনীন গেট? সার্বজনীন গেট কোনটা? আচ্ছা, নাজিফা আক্তার বলছে বি নাম্বার, সার্বজনীন গেট হচ্ছে বি নাম্বার। সার্বজনীন, দেখি এটার অ্যান্সারটা কে কি দিচ্ছ? নাজিফা এও দিচ্ছ, বিও দিচ্ছ, কোনটা হবে আমাকে একটু জানাও তো দেখি। এখানে একটা টুইস্ট আছে, এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হইলো টাইপার হয়তো লিখতে, টাইপ করতে একটু ভুল হয়েছে, ভুল করছে। সার্বজনীন লজিক গেট অ্যাকচুয়ালি এটাও এবং এটাও, তার মানে দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এ এবং বি দুইটাই অ্যান্সার। এখানে হয়তো নট দিতে গিয়ে নর দিয়ে ফেলছে। ঠিক আছে, নর এবং ন্যান্ড দুইটাই হচ্ছে সার্বজনীন, সার্বজনীন লজিক গেট। ঠিক আছে, ওকে ওকে। এরপরে হচ্ছে আমরা একটি ট্রানজিস্টরের আহ আইবি, আইসি দেওয়া আছে, বলছে যে বিটা এর মান কত? আচ্ছা, এই যে আলফা আর বিটার, আলফা ইকুয়াল হচ্ছে কত আর হচ্ছে বিটা ইকুয়াল কত, এটার একটা ইয়ে আছে না? আলফা মানে কি? আলফা মানে হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক। আর হচ্ছে বিটা মানে হচ্ছে, বিটা মানে কি? বিটা মানে হচ্ছে কারেন্ট গেইন, কারেন্ট গেইন বা প্রবাহ লাভ, এটা হচ্ছে প্রবাহ লাভ। তো এই যে কারেন্ট গেইন আর হচ্ছে বিটা, তো মনে রাখবা দুইটার ক্ষেত্রেই উপরে হচ্ছে আইসি, দুইটার ক্ষেত্রে উপরে হচ্ছে আইসি। তো তুমি যখন আলফা বের করবা আইসি বাই আই ই দিবা, আর যখন বিটা বের করবা তখন আইসি বাই আই বি দিবা। ঠিক আছে, ঠিক আছে, আইসি বাই আই বি দিবা, তাহলে হয়ে যাবে। তো এখন হচ্ছে তোমার বের করতে হবে কি বিটা এর মান, তাহলে আইসি বাই আই বি লাগবে। তো সেম মানই তো দেওয়া আছে, তোমার কাজ কি?
এখানে হচ্ছে এই যে 1 1 1 1 মান কি এরকমই ছিল? আমি আসলে জানি না, এখানে হয়তো ভুল থাকতে পারে। আমি একটু চেক দিচ্ছি। 1 1 1 1 না, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা হ্যাঁ, এইখানে একটা ঝামেলা যেটা করছে, এটা হচ্ছে, এটা হবে না, এই অ্যান্সারটা, এই মানটা হবে 1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 1 মিলি অ্যাম্পিয়ার। তো 1 মিলি অ্যাম্পিয়ারকে কি করতে হবে? 0.02 দিয়ে ভাগ। তো 1 ভাগ হচ্ছে 0.02। অ্যান্সার কত বলো? তুমি হচ্ছে 1 কে 0.02 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 1 কে 2 দিয়ে ভাগ করলে হয় 0.5 ইন্টু নিচে ছিল কত? নিচে ছিল 100, উপরে গেলে ওইটা 100 হয়ে যাবে, ইন্টু 100, তাহলে হয়ে যাচ্ছে কত? 50। অ্যান্সার কত? 50 অ্যান্সার। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 50। এক নাম্বারটা অ্যান্সার 70-এর হবে এ। হ্যাঁ, তোমরা সবাই পারছো। এরপরে আচ্ছা, থ্যাংক ইউ। শেষ শেষ হয়ে গেল? কিরে, ওয়েট ওয়েট, মাঝখানে খুব সম্ভবত আমার কেন জানি মনে হচ্ছে আমরা নিজেরা বাদ দিয়ে রাখছি, নাকি কোনো কারণে বাদ পড়ে গেছে। আচ্ছা, আমার মনে হচ্ছে একটা চ্যাপ্টারের কিছু কোশ্চেন হচ্ছে টাইপ করতে ভুলে গেছে। আমি আহ, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, মাঝখানে তোমাদের একটা অধ্যায়ের কিছু ম্যাথ হয়তো দিতে ভুলে গেছে। আম, না, গ্যালভানোমিটার এটা তো ছিল, যে শান্ট ধ্রুবক। আচ্ছা, মাঝখানে মাঝখানে দুই একটা ম্যাথ, আসলে আমি যে ওদেরকে যা যা ম্যাথ দিয়ে রাখছিলাম এর মধ্যে টাইপার হচ্ছে দুই একটা ম্যাথ অ্যাড করে নাই স্লাইডে, যে কারণে আর কি আমার কাছে, আমি দুই একটা কোশ্চেন আসলে চাচ্ছিলাম, ওগুলা আহ, দিতে পারে নাই। তো এই জন্য হচ্ছে অ্যান্সার গুলা দিতে পারে নাই। যেমন যেমন একটা প্রশ্ন ছিল যে এই যে নিশ্চল ভর এবং গতিশীল ভরের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক কি? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আছে। এখানে হচ্ছে তোমাদের নিশ্চল ভর আর ইয়ের সূত্রগুলা করে ফেলবা। তো আধুনিক পদার্থবিজ্ঞানের জিনিসপত্র বাদ পড়ছে। এখন কিছু সামারি, আমি কিছু কথাবার্তা বলি। দেখো, চট্টগ্রামে যেহেতু তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসের ক্লাস শেষ, তো আমি হচ্ছে কিছু সামারি কথা বলি। ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে চট্টগ্রামে জ্ঞানমূলক কোশ্চেন অনেক বেশি আসে। ঠিক আছে, তাই জ্ঞানমূলক মাস্ট। জ্ঞানমূলকের জন্য মানে থিওরির জন্য তোমরা কি পড়বা? থিওরির জন্য সবচেয়ে ভালো হবে তোমরা যদি ইসাক স্যারের বইয়ের দাগানো বইটা পড়ো। ঠিক আছে, তাহলে সবচেয়ে ভালো হয়। যদি এরপরও তোমার কাছে টাইম না থাকে, তাহলে তুমি যেটা করবা, বিগত সালের রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর, এই তিনটা ভার্সিটির কোশ্চেন সলভ করবা। চট্টগ্রামেরটা তো অবশ্যই করবা, 2-3 বার করে করবা। এর পাশাপাশি জাহাঙ্গীরনগর এবং রাজশাহীর কোশ্চেন সলভ করবা। ঠিক আছে। আর এর বাইরে আমার মনে হয় না নতুন করে আর তেমন কিছু পড়ার দরকার আছে অ্যাডমিশনের আগে, সরি, মেইন পরীক্ষার আগে। এখন পর্যন্ত এটা দিয়ে কভার হয়ে যাবে আশা করি। ঠিক আছে। আর হচ্ছে এক্সট্রা যে সিলেবাস গুলো, সেটার জন্য আগামীকাল তো আমরা হচ্ছে লাইভে আসতেছি, এবং কালকের লাইভেই হচ্ছে আমরা তোমাদের পরবর্তী রুটিনটা দিয়ে দিব কিভাবে এক্সট্রা সিলেবাসের ক্লাসগুলো নিব। দেখা যায় যে চট্টগ্রামে প্রত্যেক বছরই এক্সট্রা সিলেবাস থেকে দুই একটা কোশ্চেন, দুই একটা না, ভালোই কোশ্চেন দেয়। ঠিক আছে, তো এই কারণে আমরা তোমাদের জন্য এই এই আয়োজন আমাদের থেকে। ঠিক আছে, ওকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, তো এই যে এখানে আধুনিক পদার্থবিজ্ঞানের জ্ঞানমূলক গুলা একটু ভালো মতো পড়বা। ইভেন প্রত্যেকটা অধ্যায় জ্ঞানমূলক খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে দ্বিতীয় পত্রের লাস্টের যে কয়েকটা চ্যাপ্টার আছে, নিউক্লিয়ার পদার্থবিদ্যা, তারপরে হচ্ছে সেমিকন্ডাক্টর, তারপরে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। ঠিক আছে, এই যে লাস্টের যে 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার থেকে জ্ঞানমূলক মাস্ট আসবে। ঠিক আছে, আর পারলে জ্ঞানমূলকে দিবে, তোমার হচ্ছে ম্যাথের চেয়ে জ্ঞানমূলক বেশি দেয় এখানে। তো জ্ঞানমূলক খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পড়ে ফেলবা। ঠিক আছে, ওকে। তো আমার মনে হয় না আর কোনো কিছু বলার আছে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর আজকের ক্লাসটা আমি এখনই শেষ করে দিব। যারা ক্লাসে আছো তোমরা চাইলে কোশ্চেন করতে পারো, না হলে আমরা হচ্ছে 5 মিনিটে ক্লাসটা শেষ করে দিব। 13 বাজে আমরা হচ্ছে আহ 17-তে ক্লাসটা শেষ করে দিব। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো আজকের ক্লাস নিয়ে, অথবা তোমাদের অ্যাডমিশন নিয়ে, যে কোনো ধরনের প্রশ্ন। আহ
আমার যতটুকু মনে হচ্ছে তোমাদের হয়তো কারো কোনো কোশ্চেন নাই। যদি কোশ্চেন না থাকে আমার মনে হয় ক্লাসটা এখানে শেষ করা উচিত। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের আবার নেক্সট কোনো ক্লাস, যখন কোনো ক্লাস নিব সেই ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবা এবং সুস্থ থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা। এখানে রাখতেছি। আসসালামু আলাইকুম।